ওয়ার্ক পাওয়ার আর এনার্জি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই ওয়ার্ক পাওয়ার আর এনার্জি মানে এরা কিন্তু সবার সঙ্গেই রিলেটেড। মানে এনার্জি এমন একটা জিনিস যেটা সবার সঙ্গে জিনিসের, বা ওয়ার্ক কখন হচ্ছে যখন কারোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তখনই ওয়ার্ক হচ্ছে, মানে এই জিনিসগুলো স্ট্যাটিক্সের বললেও এই জিনিসগুলো কিন্তু মেনলি মানে ডিনামিক্সের সঙ্গে রিলেটেড। ডিনামিক্সের সঙ্গে রিলেটেড কেন? ওয়ার্ক বা এই যে কাজ, এই কাজ করাটা না ভীষণ কেমন কাজ, এই কাজ হচ্ছে যে কখন যখন ডিসপ্লেসমেন্ট হবে, বল প্রয়োগ করা হবে, তখনই এগুলো কিন্তু হয়। তো যাই হোক, আমি একটা একটা করে প্রথমে ডেফিনেশন দিচ্ছি। ওয়ার্ক, তো বলছে ইফ, এগুলো তো মোটামুটি তোমরা এইচএস লেভেল থেকে করে আসছো, তার ফলে এগুলো খুব একটা অসুবিধা হবে না এবং খুব সহজ। মানে কঠিন জিনিসপত্রগুলো মনলি হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো প্রজেক্টাইল মোশনের অঙ্কগুলো খুব একটা কঠিন না। ওই কয়েকটা ফর্মুলা খালি মুখস্থ করতে হবে, নিয়ে নিজের মতো করেই করা যায়। তাহলে ইফ দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট, ধরো একটা ফোর্স কনস্ট্যান্ট হলো, ইউনিফর্ম ফোর্স, চেঞ্জ হচ্ছে না কিন্তু, হ্যাঁ চেঞ্জ হলেও করা যায়, এখানে আপাতত ফোর্সটাকে আমি কনস্ট্যান্ট রাখছি। দ্য ওয়ার্ক ডান, তাহলে বলছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বা বাই ইট, হ্যাঁ যদি কোনো ফোর্স কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে দ্য ওয়ার্ক ডান বাই ইট ইজ ডিফাইন্ড, তাহলে এই যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা ডিফাইন করা হয়, কিভাবে ডিফাইন করা হয়? অ্যাজ দ্য প্রোডাক্ট। ভেক্টর যদি ঠিক মতো পড়ে থাকো 11-12-এ, তাহলে সেখানেও দেখবে যে ওয়ার্ক এই চ্যাপ্টারটা বা মোমেন্ট এই চ্যাপ্টারটা আছে। তো যাই হোক, সেগুলো আমাদের ভেক্টর তোমাদের সিলেবাসের পরের সেমিস্টারে আছে। সেভারাল ভেরিয়েবলস যেই চ্যাপ্টার যেই সেমিস্টারে আছে, সেই সেমিস্টারে এটা আছে, তো তখন আবার আমরা করাবো এই অঙ্কগুলো। যাই হোক, তাহলে ইফ দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট, ফোর্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডান বাই ইট, এই ওয়ার্ক যদি হয়, সেই ওয়ার্কটা হচ্ছে কিভাবে ডিফাইন করে? অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড, হ্যাঁ মডুলাসটা মানে স্কেলার কোয়ান্টিটির ব্যাপারটা, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ফোর্সের যে মানটা, সেই মানটা, এবং তার সাথে কার প্রোডাক্ট? দ্য ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ, কোন ডিস্টেন্সটা? থ্রু হুইচ, ঠিক আছে, বলটা প্রয়োগ করার পর, ধরো কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, তাহলে বলটা প্রয়োগ করার পর সে কিছুটা এগোলো, তাহলে যেই দূরত্বটা গেল, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দি ফোর্স, ঠিক আছে। মেক্স ইন দ্য ডিরেকশন, কোন ডিরেকশনে যাচ্ছে? এই যে এগোচ্ছে, হ্যাঁ, বা এই যে মুভমেন্ট হচ্ছে, সেটা বলছে মেক্স ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ফোর্সের ডিরেকশনে। ফোর্স যেই দিকে থাকবে, ডিসপ্লেসমেন্ট তার সরণটাও ওই দিকে হবে, হ্যাঁ, ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। কি বললো বিষয়টা? ভালো করে শুনতে হবে। তাহলে ধরো এইটা হচ্ছে ওয়ার্ক, তো ওয়ার্ক কি বলছে? বলছে ওয়ার্ক হচ্ছে ফোর্স, হ্যাঁ, এটা কিন্তু মানে ফোর্সের কিন্তু ম্যাগনিটিউডটা মাথায় রাখতে হবে। ফোর্স বললেও ফোর্সের তো একটা দিক আছে, কিন্তু এটা বলছে ফোর্সের ম্যাগনিটিউডটা ক্রস ডিস্টেন্স, মানে এখানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কোন একটা পার্টিকেল, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্টটা মানে যেখানে অ্যাপ্লাই করবে ফোর্সটা, মানে ধরো একটা বল প্রয়োগ করা হলো, সাপোজ এইটা হচ্ছে আমার একটা পার্টিকেল, এর উপর অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এর উপর কি অ্যাপ্লাই করা হচ্ছে? এইটা একটা পার্টিকেল বা এটা একটা বডি, এর ওপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো এই দিক থেকে তুমি ধাক্কা মারলে, ফোর্স, সোজা কথা সিম্পল জিনিস, এইভাবে একটা ধাক্কা মারলে ফোর্স। তো ফোর্সের দিকে এর ডিসপ্লেসমেন্ট হলো, কতটা ডিসপ্লেসমেন্ট হলো না হলো সেটা ডিপেন্ড করছে ফোর্সের উপর, কিন্তু এর একটা সরণ হলো, এরকম ডিসপ্লেসমেন্ট হলো, ধরলাম যেরকম ভাবে বল প্রয়োগ করবে, যদি বেশি বল প্রয়োগ করো বেশি দূরে যাবে, কম বল প্রয়োগ করলে কম দূরে যাবে। তো এইবার এই যে পার্টিকেলটা বা এই বডিটা, সেই বডিটা এখানে চলে আসলো। কতটা বোঝা গেছে? এখানে চলে আসলো, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে যেখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হলো, ধরো এই পয়েন্টটা, এখানে তো অনেকগুলো, যদি একটা পার্টিকেলের ক্ষেত্রে তো অনেকগুলো পয়েন্ট নিয়ে তৈরি, কিন্তু একটা পয়েন্টই ধরো অ্যাপ্লাই করা হলো, সেটা এবার এই জায়গাতে আসলো, এই পয়েন্টে অ্যাপ্লাই করা হলো, এরকম একটা পয়েন্টে অ্যাপ্লাই করা হলো,
এই পয়েন্টে চলে আসলো। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি এস ধরি আর ফোর্সটা যদি এফ হয়, তাহলে কি বলতে চাইছি, বলছে ওয়ার্ক ডান, যে ওয়ার্কটা হবে সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে কার গুণফল, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এত কিছু লেখারও দরকার নেই, নর্মালি সবাই লিখে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যাই হোক, তবুও আমি বলে দিচ্ছি ডিসপ্লেসমেন্টটা কার, যেই পয়েন্টে অ্যাপ্লাই করবো ফোর্সটা, অ্যালং দি লাইন অফ ডিরেকশন, অ্যালং দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এটাও বলতে পারো। যেই লাইন বরাবর ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে বা ফোর্সের অ্যাকশন করা হচ্ছে, সেই লাইন বরাবর যে ডিসপ্লেসমেন্ট তার সঙ্গে ফোর্সের গুণ, সেটাই হচ্ছে ওয়ার্ক। এটা মোটামুটি সকলেই জানো, যারা যারা ফিজিক্স নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করেছো তারা সকলেই জানো। তো ধরো উম, আমরা একটা ছবি আঁকছি এখানে, হ্যাঁ, একটু নিচে নামিয়ে দিই, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে একটা ফিগার আঁকছি, ঠিক আছে, ধরো এ। তো আমরা কি করলাম, এই পয়েন্টটা একটা পার্টিকেল, এটা হচ্ছে একটা পার্টিকেল আছে, ঠিক আছে। এবার আমরা সব সময় যে মানে কি বলবো, যে ফোর্স যেই দিকে নিলাম তার অ্যালংই যে সব সময় যাবে সেটা না। মানে তুমি ধরো এই বরাবর হয়তো ফোর্স দিলে, এই বরাবর ফোর্স দেওয়ার পর তুমি যদি ডিসপ্লেসমেন্টটা ফোর্সের দিকে হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে এফ আর ফোর্স, এফ আর এস এর গুণফল। তাহলে তার ফর্মুলা হচ্ছে এফ আর এস এর গুণফল, ঠিক আছে। ফোর্স যদি দাও এবং সেটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এফ আর এস এর গুণফল। কিন্তু ধরো এরকম একটা কিছু করলে যে তুমি ফোর্সটা এই দিকে কাজ করালে, ফোর্সটাকে ধরো এইভাবে কাজ করালে, কথা বোঝা গেছে, ফোর্সটাকে এইভাবে কাজ করালে, এটা ফোর্স। আর ফোর্স দেওয়ার ফলে এই পার্টিকেলটা ডিসপ্লেসমেন্টটা এই দিকে হলো, মানে ফোর্সের দিকে না হয়ে ফোর্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে হলো, হতেই পারে। সব সময় যে সবকিছু ফোর্সের দিকে হবে সেরকম না, এমন ভাবে বল প্রয়োগ করলে যে ফোর্স এই দিকে আর এই দিকে হলো ডিসপ্লেসমেন্ট, এবং ফোর্স যেই, হ্যাঁ, যেই লাইন বরাবর ফোর্স আছে, এই যেই লাইন বরাবর ফোর্স আছে, পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হলো এই দিকে ফোর্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই যে ফিগারটা আঁকলাম, এই যে ছবিটা, এই ছবিতে, এই ছবির ক্ষেত্রে বলছে তখন ওয়ার্ক কি হয়ে যায় জানো, তখন ওয়ার্ক কি হয়ে যায়, কে বলতে পারে? ফোর্স দিলাম এই এফ দিকে, কস থিটা ইনটু হ্যাঁ ফোর্স দিলাম এই দিকে, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই লাইনে থাকে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই লাইনে থাকে, যেমন এই ক্ষেত্রে যেই দিকে ফোর্স সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন তার ফর্মুলা হচ্ছে এফ, তার সাথে ডিসপ্লেসমেন্টের গুণফল। কিন্তু ফোর্স একদিকে আছে, এইদিকে বল প্রয়োগ করলে, আর ডিসপ্লেসমেন্ট তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে, তখন ওয়ার্ক বলছে ফোর্সের এই দিকের কম্পোনেন্টটা তোমাকে নিতে হবে। ফোর্স, তার ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এই বরাবর থিটা অ্যাঙ্গেল যেদিকে আছে এই বরাবর, আর একটা এই বরাবর। তার বলো এই দিকের কম্পোনেন্টটা কত হবে ফোর্সের, কে এফ বলতে পারে? কস থিটা। কস থিটা। তাহলে এইটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে আমরা এখানে ফোর্সের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে এফ কস থিটা, আর তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। তার ফলে এটা হয়ে যায় এফ এস কস থিটা। এবার যদি বলো স্যার এইটা কি ওয়ার্কের ফর্মুলা, তাহলে আপনি যে প্রথমে ওইটা বললেন যে ওয়ার্কের ফর্মুলা এফ আর এস, এফ আর এস এর গুণফল, হ্যাঁ ওটাও ফর্মুলা হবে, কিন্তু যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হবে তখন অ্যাঙ্গেলটা কি হবে, ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কিছু থাকবে? থাকবে না, 0 ডিগ্রি হবে। আর কস জিরো মানে 1। তাহলে সোজা কথায় এই ফর্মুলাটা হচ্ছে সব থেকে বেস্ট ফর্মুলা। এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা আর কিছুই না, এই ফর্মুলাটা হচ্ছে ফোর্স যেদিকে খুশি হোক, এবার ফোর্স যেদিকে খুশি হোক, ডিসপ্লেসমেন্ট যেদিকে খুশি হোক, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে থিটা, তাহলে ওয়ার্ক হচ্ছে এফ কস থিটা ইন্টু এস বা এফ এস কস থিটা। এবার যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই দিকে হয়, যেমন প্রথমে যে ডেফিনেশনটা দিলাম যে ফোর্স যেদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট সেই দিকে, তাহলে থিটাটা 0 হয়ে যাবে। থিটা 0 হয়ে যাওয়ার ফলে কস থিটা 0, কস জিরো ওয়ান, কস জিরো ওয়ান হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গুণফলই ওয়ার্ক হয়ে যাবে। এবং যারা ভেক্টর জানো, আমি জানি না কে কে ভেক্টর জানো, অ্যাকচুয়ালি ভেক্টরের ক্ষেত্রে আমি যদিও এটা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট বলে এক ধরনের প্রোডাক্ট আছে জানো। এটাকে যদি ভেক্টর আকারে ধরো, তাহলে ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ফোর্সটাকে যদি আমরা একটা ভেক্টর ধরি আর ডিসপ্লেসমেন্টটাকে যদি একটা ভেক্টর ধরি, তাহলে এফ ডট এস, কেউ কি জানো যে এ ডট বি এর মানে কত? ডট এবি প্রোডাক্ট এবি কস থিটা। এবি কস থিটা। মডে
মড বি ইন্টু mod b cos theta. কস থিটা, এটা হচ্ছে এ ডট বি। তো এই ক্ষেত্রেও এফ ভেক্টরের মড মানে আমি সিম্পলি এফ লিখছি, আর এস লিখছি, আর কস থিটা লিখছি। তাহলে এইভাবে কিন্তু মানে এফ ডট এস, ব্যাপারটা বুঝতে পেরেছি? এফ ডট এস মানে মড এফ ইন্টু মড এস ইন্টু কস থিটা। এই কস থিটা মানে হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমি এই দিক থেকে মাপছি, কোনো অসুবিধা নেই। তার ফলে পরবর্তীকালে আমরা মড এফটাকে শুধুমাত্র এফ ধরছি, আর এটাকে ধরছি এস, এটা কস থিটা। তাহলে যে কোনো ক্ষেত্রে ওয়ার্ক, এই ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ফোর্স, তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে কস অফ সেই থিটা। তাহলে এইভাবে কিন্তু আমরা ওয়ার্কের ফর্মুলা বের করতে পারি। এবার ধরো তোমাকে বললাম যে ফোর্সটা এই দিকে আছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, যেদিকে খুশি ফোর্স থাকতে পারে। ফোর্সটা এই দিকে, ফোর্স যেদিকে দিচ্ছি তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কাজ বাড়ছে না কমছে? ফোর্স যেই দিকে আছে, ধরো ফোর্স যেই দিকে, তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যেদিকে তুমি বল প্রয়োগ করছো তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে কেউ বলতে পারবে যে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে? বলো, ডিসপ্লেসমেন্টের সঙ্গে অ্যাঙ্গেল কত হবে? বা হয়তো বা বা ছেড়ে দাও, বা এইদিকে ফোর্স না করে আমি এইদিকে এস দিচ্ছি, এটাও হবে। ধরো তুমি এইদিকে ফোর্স আছে, তুমি ডিসপ্লেসমেন্টে এইদিকে হচ্ছে এস, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? Pi minus theta. মাইনাস থিটা। পাই মাইনাস থিটা। তখন কি হয়ে যাবে এটা? বলো তখন কি হয়ে যাবে? মাইনাস এফ এস কস থিটা। হয়ে যাবে, তখন উল্টো হয়ে যাবে। আর যদি এরকম হয় যে এখানে ফোর্স দিয়ে দিলাম, ফোর্স এইদিকে, আর ডিসপ্লেসমেন্ট তার উল্টো দিকে, হতেই পারে, মানে যা ইচ্ছে হতে পারে, ফোর্স যেদিকে খুশি ডিসপ্লেসমেন্ট যেদিকে, শুধু তোমাদেরকে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে কিনা। অ্যাঙ্গেলটা কি হচ্ছে না হচ্ছে সেটা অনুসারে কিন্তু ডিপেন্ড করছে। যাই হোক, তাহলে 1 নম্বর নোট, আমি দু একটা নোট দিয়ে রাখি। 1 নম্বর, অর্ণব দাস, সাউন্ড বন্ধ করতে হবে। সাউন্ড অন করার পর সাউন্ড বন্ধ করতে হবে, ওকে? আচ্ছা, যদি থিটাটা 0 হয়ে যায়, থিটাটা যদি 0 হয়, দেন দ্য ডিসপ্লেসমেন্ট, তখন ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে, যদি থিটা 0 হয়ে যায় তখন বলছে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে ইজ অ্যালং ফোর্স বরাবর ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? অ্যালং দি ডিরেকশন অফ ফোর্স, ফোর্স যেই দিকে সেই দিকেই ডিসপ্লেসমেন্ট। এবং সেই ক্ষেত্রে ওয়ার্ক হয়ে যায়, যেটা আমরা একদম ডেফিনেশনের ক্ষেত্রে পড়েছিলাম, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। পরিষ্কার কথা, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট তাদের গুণফল হয়ে যায় কখন? যখন ফোর্সের দিকেই ডিসপ্লেসমেন্ট হয়। আর যখন থিটাটা পাই হয়ে যাবে, এই যে পরের ছবিটা, লাল কালির ছবিটা, কে বলতে পারে থিটা যখন পাই হয়ে যাবে, মানে এই যে এরকম পুরো পাই, থিটাটা পুরো পাই হয়ে গেল, তখন কি হবে? দেন দ্য ডিসপ্লেসমেন্ট কোন দিকে? পুরো অপোজিট দিকে, তাই তো? দেন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন। তখন ডিসপ্লেসমেন্টটা হয়ে যায় ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ফোর্স, মানে ফোর্স যেই দিকে তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট, ফোর্সের বিপরীত দিকে যাচ্ছে। ফোর্সের দিকে গেলে তুমি ধরো কোন একটা বল প্রয়োগ করছো, নিয়ে ওই দিকেই যাচ্ছে, সেটা না, সেটা যতটা ওয়ার্ক হবে ফোর্সের উল্টো দিকে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, তখন ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যাবে। দেন দ্য ওয়ার্ক ডান পুরো নেগেটিভ, দেন দ্য ওয়ার্ক ডান এটা নেগেটিভ হয়ে যাবে। এবং তখন বলা হবে যে ওয়ার্ক হচ্ছে এগেনস্ট দ্য ফোর্স। তখন ওয়ার্কটাকে কি বলা হবে? অ্যান্ড ওয়ার্ক ইজ সেট, এবং ওয়ার্ককে বলা হবে ফোর্সের উল্টো দিকে, এবং ফোর্সের উল্টো দিকে মানে টু বি ডান এগেইনস্ট দ্য ফোর্স, ফোর্সের বিপরীত দিকে। যেদিকে ফোর্স আছে সেই দিকে না গিয়ে তার উল্টো দিকে যাচ্ছে, তখন বলা হবে, যেমন দ্বিতীয় ছবিটা, এই লাল কালির যে ছবিটা আঁকলাম, এই ছবিটা, ঠিক আছে? এগেইনস্ট দ্য ফোর্স, ফোর্সের উল্টো দিকে। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, খুব সিম্পল জিনিস, সিম্পল ভাবে ব্যাপারগুলো বুঝতে হবে। এবার ধরো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স দ্বারা, ফোর্স কনস্ট্যান্ট।
কিন্তু এবার তুমি যে ফোর্সটা দিচ্ছ একই বল প্রয়োগ করছো না, হয়তো ফোর্সটা চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে। ফোর্স যে সবসময় একই থাকবে সেটা তো না, ফোর্স ধরো চেঞ্জ হচ্ছে। তো ফোর্স যখন কনস্ট্যান্ট তখন তার ডেফিনেশনটা এরকম। এবার ফোর্স যখন ভ্যারি করছে, ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে, এবার একটা ভ্যারিয়েবল ফোর্স দিয়ে যখন ওয়ার্কটা ডান করছো, ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, তখন কি হচ্ছে? লেট এ ভ্যারিয়েবল, লেট এ ভ্যারিয়েবল ফোর্স। আচ্ছা, তখন ফোর্স ভ্যারিয়েবল মানে ফোর্সটা তখন এক্স এর উপর ডিপেন্ড করছে। নর্মালি ক্ষেত্রে ফোর্স একটা কিছু বলে দিলে কনস্ট্যান্ট একটা ফিক্সড। আর এইবার বলছে না, ফোর্সটা ভ্যারি করছে, কার উপর ভ্যারি করছে? এক্স এর উপর। ঠিক আছে, অ্যাক্ট অন এ পার্টিকেল, মানে ফোর্স হচ্ছে এক্স এর ফাংশন, ধরো অ্যাক্ট অন এ পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছে, অ্যাক্ট অন এ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন, যে কোনো একটা স্ট্রেট লাইন বরাবর অ্যাক্ট করছে। স্ট্রেট লাইনটাকে নাম দিলাম ও এক্স, যেখানে ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, ও বিইং এ ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এইবার ধরে নিই, আমি ছবিটা আঁকছি, চিন্তার কিছু নেই। লেট পি, আচ্ছা মনে রাখবে ওপিটা হচ্ছে এক্স, ঠিক আছে, অ্যান্ড কিউ, হ্যাঁ, যেখানে ও কিউটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, বলে দিচ্ছি সব, ঠিক আছে। বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি, বি দ্য পজিশন অফ দি পার্টিকেল অ্যাট টাইম টি, অ্যান্ড একটা টি টাইমে, আরেকটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি রেসপেক্টিভলি। কিরকম বোঝালাম বলে দিচ্ছি, একটি ছবি আঁকি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরো এরকম, হুম, এই পয়েন্টটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ও এক্স, এটা ও, এটা হচ্ছে ও এক্স। ঠিক আছে, আচ্ছা, এরকম পজিশনে একটা পার্টিকেল আছে, ও পজিশনে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার কি করছে? বলছে একটা ভেরিয়েবল ফোর্স অ্যাক্ট করছে, একটা ভেরিয়েবল ফোর্স, যে ফোর্সটা কিন্তু এবার চেঞ্জ হচ্ছে, ফোর্সটা কিন্তু ফিক্স না, ফোর্সটা কিন্তু এবার একটা একটা করে চেঞ্জ হবে। ঠিক আছে, তো চেঞ্জ হওয়ার পর ফোর্সটা বলছে এই বরাবর অ্যাক্ট করছে, এই বরাবর, এই বরাবর অ্যাক্ট করছে। তো এই বরাবর অ্যাক্ট করার পর বললাম যে পার্টিকেলটা ও পজিশনে ছিল, টি সময় পর, কিছু একটা সময় পর এই পার্টিকেলটা পি পজিশনে আসছে। ঠিক আছে, এই পার্টিকেলটা পি পজিশনে এসছে। তো ধরো উম, এরকম একটা পজিশনে এসছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তাই হোক, পরে আমি ছবিটা আঁকছি, আগে একটু লিখে নিই। ঠিক আছে, লেট দ্য পজিশন, লেট পি এবং কিউ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এ টাইম টি, অ্যান্ড টাইম কত, টি প্লাস ডেল্টা টি রেসপেক্টিভলি। তাহলে বলছে দেন দ্য ওয়ার্ক ডান, দেন দ্য ওয়ার্ক ডান বাই দি ফোর্স। ঠিক আছে, এই যে ফোর্সটা যেটা দিচ্ছি, সেই ফোর্সটা হচ্ছে এক্স এর ফাংশন, বলছি এফ এক্স, ডিউ টু দ্য স্মল ডিসপ্লেসমেন্ট, ডিউ টু দি স্মল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডেল্টা এক্স, এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তার ক্ষেত্রে ফোর্স হচ্ছে ডেল্টা ডাব্লু, ওয়ার্ক, মানে ওয়ার্ক ডান যেটা বলছি, সেই ওয়ার্ক ডান হচ্ছে ডেল্টা ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডেল্টা এক্স। ওকে, আচ্ছা, কি বললাম? বললাম এরকম একটা পয়েন্ট আছে পি, আর এরকম একটা পয়েন্ট আছে কিউ, পি এর খুব কাছাকাছি, পি এর খুব কাছাকাছি কিন্তু কিউ আছে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা বল প্রয়োগ করলে, ফোর্স,
এই যে পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা হয়তো পিতে গেল। পি দূরত্বটা কত বলে দিয়েছে, ওপি হচ্ছে এক্স। ছবি মানে পরিষ্কার লেখা আছে যে একটা ফোর্স অ্যাক্ট করা হলো না, একটা পার্টিকেল, কোনো একটা পার্টিকেল অ্যাক্ট করা হলো এই লাইন বরাবর। একটা ফোর্স এই লাইন বরাবর অ্যাক্ট করলাম, এই লাইন বরাবর যখনই অ্যাক্ট করলাম তখন ও থেকে এই পার্টিকেলটা ফোর্সের দিকে গেল, কিন্তু অন্য কোনো অ্যাঙ্গেল না। ফোর্স যেদিকে আছে ডিসপ্লেসমেন্ট সেই দিকে আছে, তার মানে কস থিটাটা, হ্যাঁ, থিটাটা কিন্তু 0 হয়ে যাবে এবং কস থিটাটা 1 হয়ে যাবে। তার ফলে ওখানে কিন্তু কোনো কস থিটা টস থিটা কিছু আসবে না। তো যাই হোক, তো আমাদের কাজ হচ্ছে ও থেকে পি এর দূরত্বটা মেজার করা আছে বা বলা আছে এক্স, আর ও থেকে কিউ এইটা আছে হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এই ছোট্ট পি কিউ এই দূরত্বটা কত হবে, এই ডিসপ্লেসমেন্টটা কত হবে পি ডেল্টা কিউ? এক্স, ডেল এক্স। ডেল্টা এক্স, ঠিক আছে, এই দূরত্বটা হয়ে যাবে ডেল্টা এক্স, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি যে বলটা প্রয়োগ করার পর এই পার্টিকেলটা ও থেকে পি তে তার যেতে সময় লাগলো টি সেকেন্ড, বা টি সময়, সেকেন্ড বলাটা উচিত না, যা ইচ্ছা হতে পারে, মিনিটেও হতে পারে। আর ও থেকে কিউতে তার যেতে সময় লাগলো টি প্লাস ডেল্টা টি সময়। তার মানে পি থেকে কিউতে তার ডিসপ্লেসমেন্ট, পি থেকে কিউতে যেতে তার কত সময় লাগলো? ডেল্টা টি টাইম। ডেল্টা টি টাইম। আচ্ছা, এইবার বলছে যে ওয়ার্ক যে হয়, ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স, এই যে ফোর্স। তাহলে আমি যদি বলি যে পি থেকে কিউতে, এই যে পি থেকে কিউতে যেতে তার কতটা কাজ হয়েছে, মানে পি থেকে কিউ বারবার করে, কিন্তু পি থেকে কিউ, এই ও থেকে কিন্তু আমি কিউতে ধরছি না, আমি ধরছি পি থেকে কিউ। সেই পি থেকে কিউতে যদি তার ওয়ার্ক ডানটা আমরা হিসাব করি, দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউ টু স্মল ডিসপ্লেসমেন্ট, স্মল ডিসপ্লেসমেন্ট মানে বুঝতে পারছি এই যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্ট যদি আমরা নিই শুধু পি থেকে কিউ, মানে প্রথমে ও থেকে পিতে আসলো, তারপরে একটা ক্ষুদ্র সময়ের ইন্টারভালে পি থেকে আবার কিউতে গেল, তাহলে পি থেকে কিউ এই যে স্মল ডিসপ্লেসমেন্ট হলো, খুব স্মল, কিন্তু এটা কিন্তু আমি ছবিতে যদিও আমি এই ধরনের ক্ষেত্রে দেখবে যে অনেকটা দূরেই পি থেকে কিউ এঁকেছি, কিন্তু মনে রাখবে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা খুব কম, এবং পি থেকে কিউতে যেতে তার ডিসপ্লেসমেন্ট হলো ডেল্টা এক্স আর টাইম হলো ডেল্টা টি। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা যেতে স্যার ওয়ার্ক কি হবে, ফোর্স, ফোর্স তো আর চেঞ্জ হবে না, ফোর্স একই আছে, আর তার সঙ্গে কি হবে, একই দিকে আছে, মানে এমনি ফর্মুলা কত, এফ ইন্টু ডেল্টা এক্স ইন্টু কস থিটা, কিন্তু যেহেতু একই দিকে আছে কস থিটাটা 1 হয়ে যাবে, তার ফলে এফ ইন্টু ডেল্টা এক্স হবে কি হবে না? ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা যায়নি? এবার এই যে যেই জিনিসটা হলো, এবার যদি বলা হয় যে পি আর কিউ এরকম ছোট দূরত্ব না নিয়ে, এই যে ছোট দূরত্ব, এটা ছোট, পি আর কিউ হচ্ছে খুব সামান্য, এবার এরকম ছোট দূরত্ব না নিয়ে যদি বলা হয় হেন্স, হ্যাঁ, যেরকম ডেরিভেটিভের ফর্মুলা আছে সেরকম ইন্টিগ্রেশনেরও কিছু ফর্মুলা আছে, কিরকম, হেন্স দ্য টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্স, হেন্স দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্স এফ এক্স, ঠিক আছে, অ্যাজ দ্য পার্টিকেল moves from the position এ, ধরো এ থেকে এরকম একটা পজিশন আছে এ, ঠিক আছে, যেখানে ও এটাকে আমরা ধরছি স্মল এ, এই যে যেরকম ভাবে ওপিটাকে ধরেছি এক্স, সেরকম ও এটাকে ধরছি স্মল এ, এই দূরত্বটা স্মল এ, সেখান থেকে বি পয়েন্টে পার্টিকেলটা মুভ করছে, বি পয়েন্টটাকে ধরছি ও বি, এটাকে ধরছি স্মল বি। তো এরকম ভাবে বলছে একটা ভ্যারিয়েবল ফোর্স যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় এবং সেই বস্তুটা যদি এরকম একটা পজিশন এ থেকে বি তে যায়, যেখানে ও এটা হচ্ছে স্মল এ আর ওবিটা হচ্ছে স্মল বি, তাহলে যে টোটাল ওয়ার্ক ডান, সেই টোটাল ওয়ার্ক ডান কি হয় বলছে এরকম ভাবেই, এফ যেরকম ডেল্টা এক্স আছে, এটা ছোট্ট ওয়ার্ক ডান, ছোট্ট মানে অল্প দূরত্বের জন্য, একদম সামান্য ডিসপ্লেসমেন্টের জন্য এটা ওয়ার্ক ডান। এবার যদি বড় করে দেওয়া হয়, যদি বলা হয় যে না, কোনো একটা পজিশন থেকে অন্য কোনো পজিশন বি এ যাচ্ছে, ধরো সেই দূরত্বটা সামান্য না নিয়ে অনেকটা বড় যদি নিয়ে নিই, তাহলে সেই ওয়ার্ক ডানের ফর্মুলা কত হয় জানো? বলছে এই লজিকে হয়, ডাব্লু যদি ওয়ার্ক ডান হয় তাহলে সেটা হয়ে যায় এই যে এফ, আর তখন এটা ডেল্টা এক্সটা হয়ে যায় ডিএক্স, আর এই ইন্টিগ্রেশন হয়ে যায়, এবং সেই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হয়, এ থেকে বি, মানে এই পজিশন থেকে এই পজিশন, এই ফর্মুলা হয়।
এটা আরো ভেঙে ভাঙা যায় বা আরো ডিটেলসে করা যায়, কিন্তু এখন যেহেতু তোমাদের সময় কম, বা এখন আমি এত আহ, এই ছোট ছোট মানে কেন এসছে না এসছে এগুলোকে আমি এত ডিটেলসে আলোচনা করতে চাই না, কারণ আমাদের অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমাদের প্রবলেম করাতে হবে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তার ফলে আমি এই ফর্মুলাগুলো এরকমভাবে লিখে দিচ্ছি। তো এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেই ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু আসে এটা থেকে। ছোট্ট প্রথমে যেরকম ভাবে দেখবে ডেরিভেটিভ আমরা করি না, ডেরিভেটিভে দেখবে প্রথমে আমরা স্মল ডিসপ্লেসমেন্ট নিয়ে করি, তো সেরকম ভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা স্মল ডিসপ্লেসমেন্ট নিলাম। সেই স্মল ডিসপ্লেসমেন্টের পর তারপরে যদি সেটাকে ছোট 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 করে অনেক পোর্শনে, মানে ইন্টিগ্রেশন মানে কি বলতো, ইন্টিগ্রেশন মানে কোনো একটা এরিয়া, তো সেখানে আমরা কি করি, ছোট 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 ভাগ করে করে তারপরে সেটাকে সাম করে দিই। ইন্টিগ্রেশন মানে সাম করে দেওয়া, আর ডেরিভেটিভ মানে সেটাকে ভাগ করে দেওয়া, ডেরিভেটিভ করা, কাউকে ডিভাইড করে দেওয়া, আর ইন্টিগ্রেশন মানে সাম করে দেওয়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ছোট 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 ডিসপ্লেসমেন্ট নিয়ে তারপর যদি সেটাকে সাম করি বা যোগ করি, তখন বলছে ওয়ার্ক ডান হয়ে যাবে এইটা। তাহলে এই ক্ষেত্রে এফটা কার ফাংশন, এক্স এর ফাংশন, সেই ইন্টিগ্রেশন করছি এক্স এর রেসপেক্টে। এফটা যদি অন্য কিছুর ফাংশন হতো তাহলে তার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতাম, কারণ এফ কার ফাংশন না ফাংশন সেগুলো দেওয়া থাকবে। তাহলে যদি এফটা ফিক্সড হয়ে যায় মানে কনস্ট্যান্ট, তখন কিন্তু কোনো রকম কিছু করতে হবে না, ফিক্সড হয়ে গেলে হচ্ছে এইটা ফর্মুলা। যদি এফ ফিক্সড হয়ে যায় তখন বলছে এফ কস থিটা ডট এস, এস মানে ডিসপ্লেসমেন্ট। আর এফ যদি ফিক্সড না হয়, এফ যদি ভ্যারিয়েবল হয়, তখন কি হবে, তখন ওইভাবে ডিসপ্লেসমেন্টটা ওইভাবে নেওয়া হয় না, তখন ইন্টিগ্রেশন করা হয় এ টু বি, মানে কোথা থেকে কোনতে যাচ্ছে, এ থেকে বি। ডিসপ্লেসমেন্ট কোথা থেকে কোথায়, এ থেকে বি, এই যে এ থেকে বি। আর ফোর্স তার ইন্টিগ্রেশন করতে হয় এ থেকে বিতে। ব্যাস এই হচ্ছে ফর্মুলা। এই দুটো ফর্মুলা যদি মনে রাখতে পারো, যেগুলো বক্স করে দিয়েছি, তাহলে খুব একটা সমস্যা হবে না। কথাটা বোঝা গেছে? খুব একটা সমস্যা হবে না। ক্লিয়ার? এবার ধরো যদি বলো স্যার 2D-তে হলো, 2D মানে বুঝতে পেরেছো, সবসময় তো 1D-তে হবে না, 2D-তেও হতে পারে। ধরো একটা কার্ভ বরাবর হলো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই কার্ভ বরাবর, এখান থেকে বললাম এ থেকে বিতে ডিসপ্লেসমেন্ট, কার্ভ বরাবর হতেই তো পারে, সবসময় যে লাইনে হবে সেটা না। এ থেকে বি বা এই আর্ক বরাবর ডিসপ্লেসমেন্ট হলো। এই পয়েন্টটা তখন হলো x1 y1, আর এই পয়েন্টটা হলো x2 y2। কথাটা বোঝা গেছে? এই পয়েন্টটা হলো x1 y1, আর এই পয়েন্টটা হলো x2 y2, আর এই বরাবর ধরো ফোর্স আছে। হতেই তো পারে, না পারে না? তখন ফোর্সটা হচ্ছে 2D-র ক্ষেত্রে হয়ে যাবে, 2D-র ক্ষেত্রে তখন ফোর্সটা কোন কোন ভেরিয়েবল হয়ে যাবে, তখন 2D-র ক্ষেত্রে কি হয়ে যাবে সেটা, দুটো ভেরিয়েবল। পয়েন্টটাও তখন x1 y1 থেকে x2 y2। তাহলে সেই ধরনের জিনিসপত্রগুলো থাকলে কি করতে হবে না করতে হবে সেগুলো আমরা আসছি। তবে আপাতত এই ওয়ার্ক ডান যেটা বললাম সেটা কি বুঝতে পারা গেছে? সেটা কি বুঝতে পেরেছি যে ওয়ার্ক ডানটা আমি কি বলতে চাইলাম? এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো, না ক্লিয়ার হলো না? আচ্ছা, নেক্সট। এই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার করে দিই, তারপরে সব আস্তে আস্তে আসছে। এবার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে পাওয়ার। নেক্সট যে বিষয়টা, হ্যাঁ, সেটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ার জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো পাওয়ার জিনিসটা কি দেখো, বলছে এই ফর্মুলাগুলো আগে সব লিখিয়ে দিচ্ছি। পাওয়ার ইজ ডিফাইন্ড, ঠিক আছে, পাওয়ারটাকে ডিফাইন করছি অ্যাজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং ওয়ার্ক মানে সময়ের সঙ্গে পরিবর্তন ওয়ার্কের, এই হচ্ছে ব্যাপার। পাওয়ারটা হচ্ছে কিভাবে ডিফাইন করা হয়, অ্যাজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। তার মানে পাওয়ার, এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারে যেটা পাওয়ার, সেই পাওয়ারটা হচ্ছে ওয়ার্ক বাই, কে বলতে পারে, টাইম। ওয়ার্ককে আমরা যদি নর্মালি একই দিকে ধরি, যে যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এফ ডট এস। আর টাইমটাকে যদি আমরা ধরছি টি সময়ে, সে মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সে এফ বল প্রয়োগ করার পর, ধরো এই ছবিতে এফ বল প্রয়োগ করার পর সে টি সময় পর, টি সময় পর সে এখান থেকে এখানে আসলো, তার ডিসপ্লেসমেন্ট হলো এস টি সময় ধরে। এই আগে দেখবে আমরা সময়টা সেইভাবে উল্লেখ করিনি, কিন্তু টি সময় পর তার যদি ডিসপ্লেসমেন্টটা এস হয়ে যায়, তাহলে তার পাওয়ারটা বলছে ওয়ার্ক বাই টাইম, এটাই হচ্ছে পাওয়ার। তাহলে ওয়ার্ক হচ্ছে এফ ডট এস, আর বাই টাইম। এবার এস বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই সময়, কে বলতে পারে এটাকে আমরা কত ধরি, ডিসপ্লেসমেন্ট বাই সময়, velocity, ভেলোসিটি।
তাই না? এটা হচ্ছে ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ওই ভেলোসিটিটাই অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এইভাবে পাওয়ার, যদি পাওয়ারের ডিফিনেশন দিতে হয় তাহলে পাওয়ার বলছে আর কিছুই না, পাওয়ার হচ্ছে ফোর্স, তার সাথে কি মানে যেরকম ভাবে ওয়ার্ক ছিল ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট, আর পাওয়ার হচ্ছে ফোর্সের সঙ্গে কার গুণফল? ভেলোসিটি। ভেলোসিটি। ইন জেনারেল এইটা। এবার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেলে হলো ফোর্স, এই অ্যাঙ্গেলে হলো ওই অ্যাঙ্গেলে হলো, সেগুলো পরের ব্যাপার। আর আরেকটা যেটা পোর্শন আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এনার্জি। কথা বুঝতে পেরেছো? ওয়ার্ক, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, পাওয়ার, ফোর্স আর ভেলোসিটি তাদের গুণফল, আর এনার্জি, এনার্জি বলছে দ্য টার্ম এনার্জি, এই যে এনার্জি টার্মটা, সেই এনার্জি টার্মটা বলছে কিভাবে ডিফাইন করা হয়, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, অ্যাজ দ্য ক্যাপাসিটি, হ্যাঁ, অফ ডুইং ওয়ার্ক, ওয়ার্ক করার যে ক্যাপাসিটি সেটাই হচ্ছে এনার্জি। যে কোনো ওয়ার্ক করার, কাজ করার যে ক্যাপাসিটি সেটাই হচ্ছে এনার্জি। কিরকম বিষয়টা? হুম, মানে ওয়ার্ক আর এনার্জি এই বিষয়গুলো একই, কোথাও সেটাকে ওয়ার্ক হিসেবে ব্যবহার করি, কোথাও সেটাকে এনার্জি হিসেবে ব্যবহার করি, মানে ওয়ার্ক করার যে ক্যাপাসিটি সেটাই হচ্ছে এনার্জি। এনার্জি দু প্রকারের হয়। কে বলতে পারে কি কি দু প্রকারের? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর আরেকটা বলো পোটেনশিয়াল এনার্জি। একটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি, আর আরেকটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এনার্জি দু প্রকার, এবং এই কাইনেটিক আর পোটেনশিয়াল এখান থেকেই কিন্তু জিনিসপত্রগুলো বেশি আসে। বোঝা গেছে? এই কাইনেটিক আর পোটেনশিয়াল এখান থেকেই কিন্তু বেশিরভাগ জিনিসপত্রগুলো আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলে? ঠিক আছে, দেখো তাহলে ওয়ার্ক হচ্ছে, যে ওয়ার্ক সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট আর ফোর্স তাদের প্রোডাক্ট, যদি একই ডিরেকশনে হয়। এটা পাওয়ার, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি তাদের প্রোডাক্ট। পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম, এটা হচ্ছে পাওয়ার। আর এনার্জি যদি বলি তাহলে এনার্জিটা বলছে ওয়ার্কের মতোই, সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। তো সেই এনার্জি জিনিসটা কি সেটা ভালো করে ব্যাখ্যা করার জন্য এনার্জিকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? কাইনেটিক এনার্জি শর্ট ফর্ম, এটা কিভাবে লেখে? কে ই, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, অফ এ বডি। যে কোনো একটা বডি নিলাম, সেই বডির বলছে কাইনেটিক এনার্জি ইজ দ্য এনার্জি ইট পজেসেস। আর কাইনেটিক এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি, ঠিক আছে, যেটা পজেসেস, কখন পজেসেস করছে? বাই ভার্চু, বাই ভার্চু অফ ইটস মোশন। ডেফিনেশন যেরকম ভাবে লেখাই, বিষয়বস্তুটা আলোচনা করতে হবে ডিটেলসে, কোনো চিন্তা নেই। বাই ভার্চু অফ ইটস মোশন অ্যান্ড ইজ মেজার্ড, এবং মেজার্ড করা হচ্ছে বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, হ্যাঁ, by the amount of work which the body can do, which the body can do, which the body can do against any, against any resisting force, against any resisting force before its velocity get destroyed.
before its velocity gets destroyed. কি বললাম একবার পড়ে নিতে হবে, হ্যাঁ। কাইনেটিক এনার্জিটা কি বলছে? কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ দ্য এনার্জি ইট পজেসেস বাই ভার্চু অফ ইটস মোশন অ্যান্ড মেজার বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক হুইচ দ্য বডি ক্যান ডু এগেনস্ট এনি রেজিস্টিং ফোর্স বিফোর ইটস ভেলোসিটি গেটস ডিস্ট্রয়েড। সোজা কথা, সিম্পল জিনিস, যে ধরো নর্মালি আমরা যখন কোনো ওয়ার্ক ডান করি তখন এখানে একটা বস্তু রাখা আছে, আমরা একটা বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, যখন এখানে আসলো তখন তার ভেলোসিটি কত হয়ে গেল? যখন ধরো বল একটা প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পর এখানে কি ভেলোসিটি শুরু হলো, তো স্টার্ট হলো তো ভেলোসিটি। একটা বল প্রয়োগ করার পর এখানে ভেলোসিটি থাকলো, আস্তে 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 বলটা তো ধরো প্রয়োগ করলাম, বা একটা ফিক্সড বলই ধরো প্রয়োগ করলাম, তাহলে আস্তে 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 ভেলোসিটিটা কমবে, কমতে 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 এই জায়গাতে যখন আসবে তখন বস্তুটার ভেলোসিটি থাকবে না। তাহলে কাইনেটিক এনার্জি কি বলছে? কাইনেটিক এনার্জি আর কিছুই না, এই কাজ করার ক্যাপাসিটি। এই কাজ করার ক্যাপাসিটি মানে আর কিছুই না, বলছে কাইনেটিক এনার্জি অফ এ বডি সেটা কি করে তৈরি হয় বা কি করে আমরা সেই এনার্জিটা পাচ্ছি হচ্ছে এই ওয়ার্ক ডান করার অনুসারে, এই যে যেই ওয়ার্ক ডান হচ্ছে সেই অনুসারে কি করে পাচ্ছি? ইট পজেসেস, বা এটা পাচ্ছি আমরা কিভাবে? বাই ভার্চু অফ ইটস মোশন। এই যে মোশনটা, এই যে এখান থেকে ধরো এখানে একটা মোশন আছে, বা এখানে একটা বল প্রয়োগ করার পরে এখানে যে মোশনটা হচ্ছে, যে বেগটা পাচ্ছি, গতিবেগটা পাচ্ছি, সেইটা দিয়েই আমরা এই কাইনেটিক এনার্জিটা পাই। মানে এটা পাই হচ্ছে এইভাবে, এই মোশনের জন্যই পাই। এবং কিভাবে মেজার করা হয় কাইনেটিক এনার্জি? বলছে কাইনেটিক এনার্জি আসলে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। যে ওয়ার্কটা পাচ্ছি, যে ওয়ার্কটা করা হচ্ছে, সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। মানে আমি তো এর আগেও বলেছি যে এনার্জি আর ওয়ার্ক ইভেন তাদের কি বলো, তাদের একক, তাদের ইউনিটগুলো সমান হয়ে যায়। এনার্জি আর ওয়ার্ক একই জিনিস, কখনো সেটাকে এনার্জি হিসেবে ইউজ করছি, কখনো সেটা মানে যতটা ওয়ার্ক হবে সেটাই তার এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে বলছে ধরো আমি এরকম ভাবে কোনো একটা বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার পর তার কাইনেটিক এনার্জিটা কিভাবে মেজার করা হয়? তার কাইনেটিক এনার্জি হচ্ছে যে ওয়ার্কটা কাজ হলো, যে ওয়ার্কটা মানে এখান থেকে বস্তুটা এখানে যাওয়ার পরে যে ডিসপ্লেসমেন্ট হলো আর যে ফোর্স হলো, তাদের গুণফলিত ওয়ার্ক, সেই ওয়ার্কটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটাই যে মেজার কি করে করা হয়? বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা হলো সেটাই বলছে কাইনেটিক এনার্জি, হুইচ ইজ, হ্যাঁ, যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা হলো সেই অ্যামাউন্ট অফ ওয়ার্কটা কি করে হলো? এই যে এইখান থেকে পার্টিকেলটা এখানে গেল, এখানে যাওয়ার পর তার ভেলোসিটি জিরো, মানে ধরো যে কোনো একটা ফোর্স প্রয়োগ করলাম, তাহলে ফোর্স প্রয়োগ করার পর এখান থেকে সেটা এখানে গেল, এখান থেকে সেটা এখানে গেল। হুম। সে যাওয়ার পর সেটা যাওয়ার পর যে ওয়ার্কটা করা হলো সেই ওয়ার্কটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি হিসেবে ট্রিট করা হয়, আর কিছুই না। যখন ভেলোসিটিটা জিরো হয়ে গেল তখন এটা বন্ধ হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। আর পোটেনশিয়াল মানে খুব সিম্পল ভাবে কাইনেটিক এনার্জি, যেটা ওয়ার্ক ডান হচ্ছে সেটাকেই আমরা কাইনেটিক এনার্জি হিসেবে ট্রিট করি। আর পোটেনশিয়াল এনার্জি কি? দুটোই এনার্জি, দুটোই ওয়ার্ক ডানই, কিন্তু দুটোর মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে। পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে দ্য পোটেনশিয়াল এনার্জি, ওটাকে লেখা হয় কিভাবে? কাইনেটিক এনার্জিকে যেমন কে ই, পোটেনশিয়াল এনার্জি শর্ট ফর্ম হচ্ছে পিই। পি ফর পোটেনশিয়াল, ই ফর এনার্জি। সেটা কি? সেটা বলছে যে কোনো একটা বডি, অফ এ বডি ইজ ইটস ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। একই ব্যাপার, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক মানে যে ওয়ার্কটা হচ্ছে সে ক্যাপাসিটি, অন অ্যাকাউন্ট অফ ইটস পজিশন, অন অ্যাকাউন্ট অফ ইটস পজিশন, হ্যাঁ, অন অ্যাকাউন্ট অফ ইটস পজিশন, ঠিক আছে, রিলেটিভ টু, রিলেটিভ টু the relative to other bodies, relative to other bodies, and is measured by, and is measured by, and is measured by, এবং মেজার কি করে করা হয়? বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। ওই একই জিনিস, সবই কতটা কাজ করেছো সেই অনুসারেই তার এনার্জি। তুমি যত কাজ করবে তত তোমার এনার্জি লাগবে, সোজা কথা।
মানে ব্যাপারটা হচ্ছে উল্টো, তুমি যদি বেশি কাজ করো তাহলে বেশি এনার্জি খরচা হবে, তুমি যদি কম কাজ করো তাহলে তোমার কম এনার্জি খরচা হবে। তার মানে তুমি যতটা অ্যামাউন্ট তুমি কাজ করবে সেটাই তোমার এনার্জি, সেই হিসাবেই তোমার বেরোবে বা খরচা হবে বা তোমার লাগবে, তাই না? তাহলে যতটা তুমি কাজ করবে, যতটা তুমি জোরে ধাক্কা দিয়ে কোনো একটা জায়গায় যত কাজ করবে, ততই তোমার এনার্জি লস হবে, এনার্জি তোমার বেরোবে। তো ওই জিনিসটাই এখানে, আর কিছুই না। তো কাইনেটিক এনার্জি হচ্ছে যেই নর্মালি, নর্মাল যে তুমি কাজ করছো সেখানে তোমার যতটা কাজ করছো ততটাই তোমার যে এনার্জি লাগছে, সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, একদম সিম্পল বিষয়। আর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে একই বিষয়। পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইজ ইটস ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক অন অ্যাকাউন্ট অফ ইটস পজিশন রিলেটেড টু আদার বডিজ and is measured by the amount of work which the body can, হ্যাঁ, লিখে নিই তারপর বলছি। which the body can do in passing from its present position, its present position, ঠিক আছে, টু সাম, তার প্রেজেন্ট পজিশন থেকে টু সাম স্ট্যান্ডার্ড পজিশন, তার প্রেজেন্ট পজিশন থেকে স্ট্যান্ডার্ড পজিশনে যাওয়ার জন্য, ঠিক আছে, তার প্রেজেন্ট পজিশন থেকে স্ট্যান্ডার্ড পজিশনে যাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, তো পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, ধরো তুমি কোন একটা পাহাড়ের উপরে উঠে গেলে বা কোন একটা ওপর টাওয়ারে উঠে গেলে, ঠিক আছে, ধরো এরকম বিষয়টা, ধরো এরকম কোন একটা ঢাল জায়গা আছে, এরকম উঠে গেলে, ভালো করে বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে, মানে দুটোই এনার্জি, কিন্তু কি বিষয়টা, ধরো তুমি কাজ শুরু করোনি, তুমি এরকম একটা পজিশনে আছো, বা এরকম একটা পজিশনে একটা পার্টিকেল আছে, এবার এখান থেকে এটাকে নিচে নামবে, ঢালে নামবে। তো মানে বিফোর ডুইং ওয়ার্ক, কাজটা করার আগে তুমি যখন এইখানে থাকবে, তোমার মধ্যে একটা এনার্জি থাকবে, বুঝতে পেরেছো? মানে এবার তুমি যখন সেই এনার্জিটা দিয়ে এটাকে ছেড়ে দিচ্ছ, আস্তে 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 এটাকে ছেড়ে দিচ্ছ, এটা পড়ে যাবে, গড় গড় করে পড়বে। এবার তুমি যত ওপরে যাবে তত তোমার এই ধরনের এনার্জিটা বাড়বে। কথাটা বুঝতে পেরেছো? ধরো তুমি, মানে যেই এনার্জিটা তুমি আগে আছে তোমার মধ্যে, মানে বিফোর তুমি ডুইং ওয়ার্ক, ধরো তুমি একটা এরোপ্লেন থেকে, থাকে না এখন যেগুলো প্যারাগ্লাইডিং বা এই ধরনের জিনিসপত্রগুলো থাকে, দেখবে যে তুমি উপর থেকে হয়তো এরোপ্লেন থেকে, তুমি যদিও ওটাকে প্যারাগ্লাইডিং বলে না, এরোপ্লেন থেকে হয়তো তুমি জাম্প দিচ্ছ প্যারাসুট নিয়ে, তুমি যত উঁচুতে যাবে তত তোমার এনার্জি বেশি থাকবে। কথাটা বোঝা গেছে? যত উঁচুতে যাবে তত তোমার এনার্জি বেশি থাকবে, সেই এনার্জি দিয়ে তুমি জাম্প দিচ্ছ, তাহলে তোমার এনার্জি বেশি থাকবে, মানে তোমার যত হাইটে বেশি যাবে তত, যত তোমার হাইটে যাবে তত। বা কোনো একটা ইলাস্টিক বল, তুমি ইলাস্টিক বলকে ওপর থেকে ছুটছো, তুমি টেনে নিলে একদম, টেনে নেওয়া মানে বুঝতে পারছো, টেনে এবার তুমি ছাড়ছো, তাহলে টেনে তুমি যখনই নিচ্ছ, ছাড়ার আগের মুহূর্তে তুমি যতটা টানতে বেশি পারছো তত তোমার এনার্জি বেশি, তত তোমার বেশি ওয়ার্ক হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করো, মানে এই ধরনের এনার্জিগুলো একটু অন্যরকম এনার্জি। কাইনেটিক মানে নর্মাল, যে তুমি কাজ করছো, তোমার এখান থেকে এখানে যেতে তোমার যে ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানের ক্ষেত্রে এনার্জি হচ্ছে। কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, তুমি যতটা বেশি কাজ করতে পারবে, পোটেনশিয়ালটা বুঝতে পারছো, তুমি যতটা বেশি কাজ করতে পারবে, তোমার যতটা আছে, যেমন ধরো স্কাই ডাইভার যেটাকে বলছি, এরোপ্লেনের উপরে স্কাই ডাইভার, সে ধরো জাম্প করার জন্য ওয়েট করছে, ব্যাপারটা ফিল করার চেষ্টা করে, সে জাম্প করার মানে জাম্প করবে তার আগে ওয়েট করছে। এবার তুমি যত উঁচু থেকে তুমি জাম্প করবে তত তোমার এনার্জি বেশি থাকবে। তাহলে এই যে জাম্প করার আগে অবধি যে তুমি এনার্জিটা সংগ্রহ করে বসে আছো, তোমার বডির মধ্যে যে এনার্জিটা আছে, এবার তুমি জাম্প করলে সেই এনার্জি দিয়ে, এইটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। মানে বিফোর ডুইং ওয়ার্ক, কাজ করার আগে তোমার যে মানে তুমি যেই মানে কাজটা তুমি করবে তার আগে তুমি যে এনার্জিটা, বুঝতে পেরেছো, তার আগে তুমি তোর ধর এটা রাবারের বল বা রাবারের ব্যান্ড, তুমি স্ট্রেচ করে দিলে, যতটা পারলে স্ট্রেচ করে, যতটা তুমি বেশি স্ট্রেচ করতে পারবে ততটা তোমার একটা এনার্জি আছে, সেই এনার্জি নিয়ে এবার যখন ছাড়বে, ছাড়ার আগের মুহূর্তে একটা তোমার এনার্জি থাকবে, যতটা তুমি স্ট্রেচ করতে পারবে। তাহলে এই ধরনের এনার্জিগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমার কথাটা বুঝেছে? এই ধরনের এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ব্যাটারির এনার্জি, ধরো আমি মাইকে পড়াচ্ছি, ব্যাটারি, একটা এনার্জি ভরা আছে, এবার সেই ব্যাটারি দিয়ে আমি 2 দিন 3 দিন 4 দিন হয়তো, বা এত ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা,
10 ঘন্টা হয়তো আমি লেকচার দিচ্ছি, তাহলে সেই যে এনার্জিটা সেটা লস হচ্ছে কিনা? কিন্তু কাজ করার আগে একটা ব্যাটারি এনার্জি, আর ব্যাটারি তুমি ধরো এনার্জি বেশি রাখলে বেশি কাজ করতে পারবে। তাহলে এই ধরনের এনার্জিগুলোকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এই ধরনের এনার্জিগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে কাজ করার আগে তোমার যে এনার্জিটা আছে সেই এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি কি হয়, অনেক সময় পোটেনশিয়াল এনার্জিটা যখন তুমি আস্তে আস্তে কাজ করছো তখন সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। পোটেনশিয়াল এনার্জি বলছে তখন কাইনেটিক এনার্জিতে আস্তে 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 কনভার্ট হতে থাকে। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি নর্মালি যদি বলি যে তোমার মধ্যে অনেকটা পোটেনশিয়াল আছে ভালো রেজাল্ট করা, তার মানে কি? তোমার মধ্যে অনেকটা পোটেনশিয়াল আছে ভালো রেজাল্ট করা, তার মানে কি তোমার মধ্যে একটা এনার্জি আছে বা তোমার মধ্যে একটা ক্ষমতা আছে। যদিও ক্ষমতা জিনিসটা আলাদা, কিন্তু তোমার মধ্যে একটা এনার্জি আছে বা তোমার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, হুম, টু ডু এ গ্রেট ওয়ার্ক, বা তোমার মধ্যে একটা পোটেনশিয়াল আছে টু ডু এ গুড রেজাল্ট। তাহলে এরকম যদি একটা পোটেনশিয়াল থাকে বা তোমার মধ্যে একটা পোটেনশিয়াল আছে ফিউচারে গ্রোথ করার জন্য, বা তুমি একটা বড় কোম্পানির মালিক হবে, তোমার একটা ফিউচার গ্রোথ আছে। তো এই যে পোটেনশিয়াল গুলো মানে আগের থেকে একটা এনার্জি আছে তোমার, সেই এনার্জিটা আবার যত ইচ্ছা বেশি হতে পারে। তুমি যত উঁচু থেকে ধরো জাম্প করছো, সেই উঁচু থেকে বা কোনো একটা বস্তুকে যখন ফেলছো সেই উঁচুতে নিয়ে গেলে যত উঁচুতে নিয়ে যাবে তত তার এনার্জি বেশি থাকবে। বিফোর ডুইং ওয়ার্ক বা বিফোর জাম্পিং, সেই জাম্প করার পর সেই পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? মানে তুমি যখন কাজ করছো তোমার মধ্যে আগে একটা এনার্জি আছে, এবার তুমি যখন কাজ করছো সেই এনার্জিটা আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে গেল। কথাটা বুঝেছো? বা আস্তে আস্তে কমছে। তাহলে যত তুমি ওপর থেকে, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল বিপরীত দিকে যত তুমি উঁচু উঠছো এবং তুমি আস্তে 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 কোনো একটা বস্তুকে ছাড়ছো, বা স্কাই ডাইভার, প্যারাগ্লাইডিং এই ধরনের ক্ষেত্রে স্কাই ডাইভ মানে উপরে প্লেন থেকে তুমি ঝাঁপ দিচ্ছ, বা তুমি একটা রাবারের ব্যাটারি বা রাবারের একটা বলকে তুমি স্ট্রেচ করে দিয়েছো, বা রাবারের একটা ব্যান্ডকে তুমি স্ট্রেচ করে দিয়েছো, বা একটা ব্যাটারির এনার্জি, এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে সব পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দু ধরনের এনার্জি আমাদের জানতে হবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ডেরিভেশন অফ, তাহলে এইখান থেকে এটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে যে কোনো নর্মাল ওয়ার্ক যখন হয়, তুমি যখন কাজ করছো, এরকম নর্মাল কাজ করছো, একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছ, তুমি এখান থেকে একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছ, ধরো একটা ভারী জিনিস তুমি টেনে 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 ঠেলে নিয়ে যাচ্ছ, তাহলে সেটা তোমার কাইনেটিক এনার্জি। যে ওয়ার্কটা করছো সেটা এনার্জি, যে ওয়ার্কটা করছো, তাই না? মানে ব্যাপারটা বুঝতে পারছো? তোমার মধ্যে কোনো আলাদাভাবে আগের থেকে কোনো এনার্জি নেই। তুমি একটা বস্তুকে, আমি বললাম যে একটা ভারী বস্তুকে বা ভারী একটা কোনো ওয়ার্ড্রপ বা ভারী একটা কিছু বস্তুকে তুমি ঠেলে নিয়ে যাও, তাহলে তোমার মধ্যে কি হচ্ছে? ওই ঠেলতে 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 তোমার এনার্জিটা যে লস হচ্ছে বা তোমার এনার্জিটা যে বেরোচ্ছে সেটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। আর তোমাকে বলা হলো না, তুমি চুপচাপ বসে আছো উঁচুতে, উঁচু থেকে তুমি একটা বস্তুকে ফেলছো, তাহলে উঁচুতে যাওয়ার আগে মানে এই জায়গায় ফেলার আগে তার একটা এনার্জি থাকবে, সেইটা আস্তে আস্তে যত উঁচুতে যাবে তত তার এনার্জি বেশি। কোনো কাজ করার আগে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা আস্তে আস্তে লস হচ্ছে, সেই ধরনের এনার্জিগুলোকে বলছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? এই ধরনের যে উঁচু থেকে জাম্প দিচ্ছ, বা হয়তো কোনো কিছু বল মানে কোনো রাবার ব্যান্ডকে স্ট্রেচ করে দিয়েছো, স্ট্রেচ করার পর বুঝতে পারছো তোমার মধ্যে প্রচুর এনার্জি, এবার ছেড়ে দিলেই ফাট করে ওটা নিচু হয়ে যাবে বা ওটা সিঙ্ক করে যাবে। তো এই ধরনের এনার্জিগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আরো ভালোভাবে বোঝাবো ব্যাপারগুলোকে। তো এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তা নিয়ে আমরা একটু ডেরিভেশন করি। ডেরিভেশন অফ কাইনেটিক এনার্জি। ডেরিভেশন অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, দ্য কাইনেটিক এনার্জি, এবার থেকে কিন্তু কে ই, ঠিক আছে, সংক্ষেপে, অফ এ পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, তার মাস ধরে নিচ্ছি এম, তার মাস ধরে নিচ্ছি এম, মুভিং উইথ এ ভেলোসিটি, মুভিং উইথ এ ভেলোসিটি, যে কোনো একটা ভেলোসিটি নিয়ে যদি মুভ করে সেই ভেলোসিটিটা যদি ভি হয়, ভালো করে বোঝার চেষ্টা করে, একটা মাস, যে কোনো একটা বস্তু তাকে তুমি ঠেলছো, তার ফলে সে মুভ করছে, যত গতিবেগী হোক, আস্তে আস্তে হোক, জোরে জোরে হোক, বস্তুর মানে মাস যদি কম হয় তাহলে তাকে মারলে লাত বেশি জোরে যাবে, ছুড়লে হাত দিয়ে বেশি জোরে যাবে। তাহলে বস্তুর পার্টিকেলের ওয়েট অনুসারে, বা ওয়েট যদিও বলা ভুল, তার মাস অনুসারে এটা ডিপেন্ড করছে তার ভেলোসিটি কিরকম হবে, বা ফোর্স যেরকম তুমি অ্যাপ্লাই করছো সেই অনুসারে। তো বলছে এরকম যদি কোনো একটা পার্টিকেলের মাস জানা থাকে, আর পার্টিকেল যদি কাজ করার ফলে বা ওয়ার্কের পরে তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তার কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। মনে থাকবে? কাইনেটিক এনার্জির ফর্মুলা কত? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। কথা বুঝতে পারলে না? ধরো এটা,
এটা হুম একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ও, ফিক্সড পয়েন্ট। কোন একটা বস্তু পি পজিশনে আছে, এই বস্তুটা আছে, এর মাস হচ্ছে এম। পি পজিশনে একটা বস্তু আছে, তার মাস হচ্ছে এম। বোঝা গেছে? তাহলে এইবার তুমি এই বস্তুটাকে এখান থেকে আস্তে আস্তে এই পজিশনে নিয়ে গেলে, এই কিউ পজিশনে নিয়ে গেলে বস্তুটাকে। ঠিক আছে, এই বস্তুটাকে তোমরা কিউ পজিশনে নিয়ে গেলে, কিউ পজিশনে নিয়ে যাওয়া মানে বুঝতে পেরেছো, এখান থেকে এখানে। আচ্ছা, যখনই তুমি যতই ফোর্স দিয়ে নিয়ে যাও, কিন্তু দেখবে আস্তে আস্তে একটা রেজিস্টিং ফোর্স থাকে। মানে ধরো কোনো একটা জায়গা তুমি ধরো কাউকে ঠেলছো ঠেলছো, ওইও তো একটা রেজিস্ট্রেশন দেবে তো, ও তো একটা রেজিস্ট্যান্ট দিবে। রেজিস্ট্যান্ট মানে বুঝতে পারছো, একটা রেজিস্ট্যান্ট ফোর্স দিবে, সে যেই হোক, যেটাই হোক, যতটুকুটাই হোক। মানে যখনই মানে আমরা কোনো একটা বস্তুকে ওরকম ফেলতে পারছি না কেন, যত ইচ্ছা, কারণ ওই দিক থেকে তার একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, সে বায়ুর বিপরীতে হোক বা যাই হোক। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্স ফোর্সটা আছে, সেই রেজিস্ট্যান্স ফোর্সের বিপরীত দিকে, এই যে দেখবে এখানে ডেফিনেশনও লিখেছি, দেখো এই যে রেজিস্টিং ফোর্স, এই রেজিস্টিং ফোর্সের বিপরীত দিকে সবসময় মনে রাখবে। আমরা যখনই কাউকে ঠেলবো তখন সেই একটা কি করবে, এমনি তো একটা ঠেলবো মানে সেখানে তো আমরা একটা ফোর্স দিচ্ছি বা জোরে একটা জোর দিচ্ছি, কিন্তু ও একটা রেজিস্ট্যান্স দিবে, ও একটা রেজিস্টিং ফোর্স দিবে। তো তার ফলে এই যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা যদি মাস এম হয় এবং সেটাকে যদি পি থেকে কিউ পজিশনে আমরা ঠেলে নিয়ে যাই, তাহলে এই যে রেজিস্টিং ফোর্স তার উল্টো দিকে যদি আমরা যাই, বা একটা যে রেজিস্ট্যান্স দিবে তার উল্টো দিকে আমরা যখন নিয়ে যাব, তখন এখানে ধরো তার ভেলোসিটিটা ভি, এখানে ধরো তার ভেলোসিটিটা ভি, তাহলে এই এম যে মাস এবং ভি যে ভেলোসিটি, এই এম যে মাস এবং ভি যে ভেলোসিটি, তাহলে তার ফলে আমাদের বলছে, হুম, আমাদের বলছে কি, ফোর্স কত হয় বলো, ফোর্স কত হয়, এম এফ হয় কিনা, ফোর্স আমাদের কত হয়, এম এফ হয় কিনা। তো দেখো কেন বলছে যে কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আমি আসছি, এই যে এরকম ভাবে ঠেললাম, ঠিক আছে, পি থেকে কিউতে গেল। তো দেখো আমি একটু বলে দিই বিষয়গুলো, তাহলে বুঝতে পারবে। লেট এ পার্টিকেল, ওই ছবিটা, আগের ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, অফ মাস এম, একটা পার্টিকেল যার মাস এম, মুভিং, মুভ করছে অ্যালং দি লাইন ও এক্স, ও এক্স বরাবর মুভ করছে। সেই পার্টিকেলটা পি পজিশনে আছে, বি অ্যাট পি, এই যে ছবি এঁকে নিচে ছবিটা দেখো, পি পজিশনে একটা পার্টিকেল আছে যেটা ও এক্স বরাবর মুভ করছে। ওকে, লেট ইটস ভেলোসিটি, এই পার্টিকেলটার ভেলোসিটি, একটা ফোর্স দিব, একটা ভেলোসিটি থাকবেই, বি ভি অ্যাট পি, পি তে তার ভেলোসিটিটা হচ্ছে স্মল ভি ধরে নিচ্ছি। আর ওপি, ও থেকে পি এর দূরত্ব, এটা ধরে নিচ্ছি এক্স নট, যা ইচ্ছা ধরতে পারো। ও থেকে পি এর দূরত্ব, এই যে ও থেকে পি, এই দূরত্বটা হচ্ছে এক্স নট, মাথায় থাকবে। এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে এক্স নট, এই দূরত্বটা হচ্ছে এক্স নট, ও থেকে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স নট। আচ্ছা, এটা হচ্ছে মাস এম, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আমরা জিনিসটাকে বললাম। এবার ইমাজিন, এবার ধরো তুমি, ইমাজিন একটা কনস্ট্যান্ট ফোর্স, ইমাজিন এ কনস্ট্যান্ট ফোর্স এফ, সেটা কি করা হলো, সেটা বলছে অ্যাক্টিং অ্যালং এক্স ও, উল্টো দিকে, এই যে এই দিকে একটা, এটাকে বলে রেজিস্টিং ফোর্স, মানে একটা রেজিস্ট্যান্ট থাকবেই। তুমি যখনই কাউকে ঠেলে নিয়ে যাচ্ছ, যা যাচ্ছ, একটা রেজিস্ট্যান্স থাকবে, তো তার বিপরীতে তো ঠেলছো, সেই জন্য তো আমরা মানে ওই ওয়ার্ক ডানটা হচ্ছে, কাজটা যে হচ্ছে, সেই কাজটা কেন হচ্ছে, সেই কাজটা এই কারণেই হচ্ছে যে কাউকে যখনই ঠেলছি, কারোর একটা, ও তো আটকানোর চেষ্টা করবেই, সে যেই হোক, ঠিক আছে, ওই বাধার বিপরীতে আমরা ঠেলছি। তাহলে এরকম ধরো একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অ্যালং এক্সো, উল্টো দিকে, হ্যাঁ, অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন, অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন, opposite to the direction of the motion.
মানে আমাদের এনার্জিটা কেন লাগছে? কাজ করছি বলে। সেই কাজটা কি? কাজটা হচ্ছে যে কোনো একটা ফোর্স তো আমরা দিচ্ছি, আমরা ধরো বল প্রয়োগ করছি, কিন্তু তার অপোজিটও একটা রেজিস্ট্যান্স আছে। তো তার বিরুদ্ধে আমরা কাজ করছি বলেই আমাদের মানে এনার্জিটা লাগছে। তাহলে অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন, যে ডিরেকশন অফ মোশন আছে, ঠিক আছে, তার বিপরীতে একটা রেজিস্ট্যান্ট ফোর্স আমাদের কাজ করছে। লেট দ্য পার্টিকেল, এবার কাজ করার পর আমরা ঠেলাঠেলি করলাম পার্টিকেলটাকে ভি গতিবেগে, ঠেলে ঠেলে এই পার্টিকেলটা বলছে একটা রেস্ট পজিশনে আছে, কামস টু দ্য রেস্ট অ্যাট কিউ। তুমি যদি বলো স্যার আরো বেশি ঠেলবো, তাহলে আরো দূরে গিয়ে রেস্টে আসবে, বাট সেটা ডিপেন্ড করছে তোমার এনার্জি কত, সেই ওয়ার্ক ডান কত হচ্ছে তার উপর। তাহলে ধরলাম যে সেটা কিউতে গিয়ে, এই যে কিউতে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে গেল। এই যে ভেলোসিটি ছিল, ভেলোসিটি আস্তে আস্তে কমতে 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 কিউতে গিয়ে তার ভেলোসিটি জিরো হয়ে গেল। বুঝে গেছে? এরকম হয়ে গেল। ওয়্যার আমরা ধরে নিচ্ছি ও কিউ, এই ডিস্টেন্সটা, যেমন ওপি যেভাবে আমরা ধরে নিয়েছিলাম এক্স নট, হ্যাঁ, ওপিটা ধরে নিয়েছিলাম এক্স নট, এই যে ও কিউটা আমরা ছবিতে ধরে নিচ্ছি, ও কিউ এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এক্স ওয়ান। ওকে, এই দূরত্বটাকে আমরা এক্স ওয়ান ধরছি। ভালো করে বোঝার চেষ্টা করো, ওপিটা হচ্ছে এক্স নট আর ও কিউটা হচ্ছে এক্স ওয়ান, এটা আমরা ধরার চেষ্টা করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে পি কিউ, পি কিউ কেউ বলতে পারবে কত দূরত্ব হবে পি কিউ? এই যে পি কিউ, x1 minus x naught. পি কিউ মানে হচ্ছে ও কিউ থেকে ওপি বাদ দিয়ে দিলাম। ঠিক বলছো, ভেরি গুড। ও কিউ থেকে ওপি বাদ দিয়ে দিলাম, তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স নট হবে কি হবে না? এই দূরত্বটা সে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ফোর্স কত হয় গো? এম এফ। তাহলে সেখান থেকে যদি আমি স্মল এফ ইউজ করি, কত হবে গো? স্মল এফ ক্যাপিটাল এফ বাই এম। আচ্ছা, স্মল এফ এখানে হচ্ছে মানে রিটার্ডেশন হবে, অ্যাক্সেলারেশন হবে না, কারণ আস্তে 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 গতিবেগটা যেহেতু কমছে, তাহলে তার রিটার্ডেশন কত হবে বলো না এখানে? স্মল এফ সেটা হয়ে যাবে ক্যাপিটাল এফ বাই এম। এই যে ক্যাপিটাল এফ ফোর্স আর মাস হচ্ছে এম, প্রথমেই বলে দিয়েছি, সেই এম মাসে সে যাতায়াত করছে, এম মাসটা তার আছে, তাকে আমরা বল প্রয়োগ করছি, তার ফলে এখানে রিটার্ডেশন যেটা থাকবে, রিটার্ডেশন কেন থাকবে? এখানে অ্যাক্সেলারেশনের কোনো গল্প নেই, সেটা হয়ে যাবে স্মল এফ, সেটা ক্যাপিটাল এফ বাই এম হবে কি হবে না? আচ্ছা, তাহলে ওই যে ফর্মুলাটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস হয় কিনা, এরকম ফর্মুলা একটা কেউ বলতে পারবে? এই ফর্মুলা অনুসারে লাস্টে তার ভেলোসিটি কত হবে? একদম কিউ পজিশনে ভেলোসিটি কত হবে? 0. জিরো। আর ইনিশিয়াল 0. ইনিশিয়াল ভেলোসিটি ইউ নেই, ইনিশিয়াল ভেলোসিটি আমরা কত ধরেছি? পি তে ভেলোসিটি V. কত হচ্ছে? ভি। তাহলে ভি স্কোয়ার, আর যেখানে মাইনাস হয়ে যাবে, যদি বলো কেন স্যার প্লাস টু এফ এস আছে, এখানে রিটার্ডেশন হবে। হ্যাঁ, আস্তে 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 যখন গতিবেগ কমছে, তখন ভেলোসিটি যখন তার কমছে, তখন তার রিটার্ডেশন, তার মানে এখানে মাইনাস এফ হয়ে যাবে, মানে দিকটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ, মানে এফ এর জায়গায় মাইনাস এফ। আর দূরত্ব কতটা গেছে সে বলো? পিকিউ, পিকিউ কতটা গেছে? x1 minus x naught. হয়েছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার এখান থেকে ভি স্কোয়ার, ভালো করে দেখো, এই যে ভি স্কোয়ারের দিকে চলে গেল, এটা টু। আচ্ছা, স্মল এফ এর মান ক্যাপিটাল এফ বাই এম, আর এখান থেকে হয়ে গেল এক্স ওয়ান মাইনাস এক্স নট, হবে কি হবে না? বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে সেখান থেকে কেউ বলতে পারবে এফ ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, এই যে এফ ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স নট কত হচ্ছে গো? Half of mv square. এই যে এক্স ওয়ান মাইনাস এক্স নট, আর তার সঙ্গে এফ, বাকিটা এদিকে নিয়ে চলে যাও, তাহলে এম ভি স্কোয়ার, আর দুইটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এবার কেউ বলতে পারবে এফ মানে হচ্ছে ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? বলো কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? আমি যদি পি থেকে কিউ এই পজিশনে ধরি, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে পি থেকে কিউতে গিয়ে? x1 x1 minus minus x x naught. এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে এইটাই ওয়ার্ক ডান হয়েছে, আর এখানে ওয়ার্ক ডানটাকে আমরা কি ধরি? এনার্জি হিসাবে ট্রিট করি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, যে ওয়ার্ক ডানটা হয়েছে তার ক্যাপাসিটিটা, সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তার ফলে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা যে ওয়ার্ক ডান সেটাকেই আমরা কাইনেটিক এনার্জি হিসেবে ট্রিট করি, এবং কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এই যে ফর্মুলাটা আমরা প্রথমেই বলেছিলাম যে কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়, সেটা এই সেন্সে হয়।
মনে রাখবে কাইনেটিক এনার্জি যেখানেই যা দিক, বেশিরভাগ ক্ষেত্রে যদি না কোনো এক্সট্রা কোনো স্পেশাল কন্ডিশন দেওয়া থাকে বা কিছু, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এমভি স্কোয়ার। মনে থাকবে কাইনেটিক এনার্জি যে হাফ, এম মানে কি, যেই পার্টিকেলটা আমরা ডিসপ্লেস করছি বা ডিসপ্লেসমেন্ট যার ওপর বল প্রয়োগ করছি তার মাসটা হচ্ছে এম। আর একদম ইনিশিয়ালে যেই বলটা প্রয়োগ করব সেই বলের ক্ষেত্রে যে ভেলোসিটিটা থাকবে সেই ভেলোসিটিটা যদি ভি হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করে? এম আর ভি তার উপর ডিপেন্ড করে। কোথাও যদি বলে যে কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করে, মাসের উপর ডিপেন্ড করে, আর যেই ভেলোসিটিতে তুমি বল প্রয়োগ করছো সেই বলের উপর, মানে যদিও বল আলটিমেটলি রিলেটেড, কিন্তু এটাকে ধরা হয় যে ভেলোসিটি, যে ভেলোসিটিতে তুমি যাচ্ছে বা যে ভেলোসিটিতে সে পৌঁছাচ্ছে। ধরো বল তুমি প্রচুর বল প্রয়োগ করলে কিন্তু ভেলোসিটি কমে গেল, তাহলে হবে না, মানে ভেলোসিটি হচ্ছে মেন। তাহলে কাইনেটিক এনার্জি সবসময় মনে রাখবে যে মাস এম এবং ভি এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর এই এনার্জির যে ইউনিট, ওয়ার্কের ইউনিট সবসময় সেম হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার প্রিন্সিপাল অফ এনার্জি বলে এক ধরনের জিনিস আছে। স্যার বলো। কাইনেটিক এনার্জিকে স্যার ই সাফিক্সে কে দিয়ে ডিনোট করতে পারে? কি বলছে? কি দিয়ে? ক্যাপিটাল ই সাফিক্সে এ, ক্যাপিটাল কাইনেটিক ই? এনার্জিকে নিচে কে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারো। কে 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 পড়তে পারো, করতে পারো, করতে পারো। ই কে করতে ই পারো। সাফিক্স। হ্যাঁ করতে পারো, এই ব্যাপারে কি বিভিন্ন বইতে এগুলো তো নোটেশন, এগুলো যা ইচ্ছা করতে পারো। দ্য প্রিন্সিপাল অফ এনার্জি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনজারভেশন অফ এনার্জির বিষয় আছে, সেখান থেকে প্রিন্সিপাল অফ এনার্জি, সেই প্রিন্সিপাল অফ এনার্জি কি বলছে? দ্য চেঞ্জ অফ, মনে রাখবে, দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি যে পরিবর্তন, দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ এ বডি, যে কোনো একটা বডির যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান। একটু আগেই বললাম, এটা লিখেও দিলাম। দ্য চেঞ্জ অফ দ্য কাইনেটিক এনার্জি বলছে কাইনেটিক এনার্জি যে পরিবর্তন সেটা কার উপর ডিপেন্ড করছে? ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাক্টিং ফোর্স, ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দি অ্যাক্টিং ফোর্স। ঠিক আছে? লেট এ পার্টিকেল, ধরো যে কোনো একটা পার্টিকেল, let a particle moves along a straight line, যে কোনো একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, ওকে, ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্টিং ফোর্স, ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্টিং ফোর্স। একটা পার্টিকেল মুভ করছে ফোর্সের দিকে, ধরে নিচ্ছি ওপি, এটা হচ্ছে এক্স, ছবি এঁকে নি, অসুবিধার কিছু নেই। ফোর্সের দিকে মুভ করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ও, আর এটা ধরো পি। এই ওপি দূরত্বটা ধরে নিয়েছে স্মল এক্স, ঠিক আছে? অ্যান্ড ইউ, স্মল ইউ, বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? অ্যান্ড বি বি দ্য ভেলোসিটি, অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি of the particle at P, of the particle at P। তাহলে প্রথমে এখানে ইউ ভেলোসিটিতে, এখান থেকে পার্টিকেলটাকে, ইউ ভেলোসিটি, পার্টিকেলের মাস হচ্ছে এম, তাকে ইউ ভেলোসিটি দিয়ে বল প্রয়োগ করে বা ভেলোসিটি দিয়ে সে আস্তে 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 দিকে যাচ্ছে, এবং পি পয়েন্টে যখন সে পৌঁছাচ্ছে তখন তার ভেলোসিটি ধরে নাও জিরো হচ্ছে না, ভি হচ্ছে, ভি হচ্ছে তার ভেলোসিটি পি পজিশনে গেলে, ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন, যে স্মল এফ সেটা হচ্ছে এখনই জানলাম ক্যাপিটাল এফ বাই এম, এটা হয় কিনা? আচ্ছা, নাও এখানে
ভি স্কোয়ার, হ্যাঁ, পরিবর্তনটা ধরছে, মানে একদম জিরো হয়ে যাচ্ছে না, ধরো আরো কিছু দূর গেলে জিরো হয়ে যাবে, কিন্তু এখানে হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে ধরো বল প্রয়োগ করা হলো, তো বল প্রয়োগ করা হলো, এটা আস্তে 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 যাচ্ছে, তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে ভি। কে বলতে পারে? এই একই ফর্মুলা, এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার প্লাস টু, বলো, এফ, এফ এর মানটা ক্যাপিটাল এফ বাই এম, আর ডিসপ্লেসমেন্টটাকে আমরা কত ধরেছি? ওপিটাকে কত ধরেছি? ধরো এক্স। এক্স ধরলাম এটা। এখান থেকে যদি এফ এক্স এর মান বের করতে, এফ ইন্টু এক্স কত হবে গো? হাফ ইন্টু, বলো, বুঝতে পারছো না? এফ এক্স মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ ইউ স্কোয়ার। এটাই হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, পরিবর্তন, কমে যাচ্ছে এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। নর্মালি হাফ অফ এম ভি স্কোয়ার ছিল, বা এম অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে প্রথমে যদি ভেলোসিটি ইউ থাকে, তারপরে যদি ভেলোসিটি ভি থাকে, তাহলে আস্তে আস্তে তার পরিবর্তন হচ্ছে হাফ ইন্টু, মানে এই ফর্মুলা থেকেই আসে বিষয়টা, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের পরিবর্তন। কথাটা বোঝা গেছে? এইটা হচ্ছে পরিবর্তন। তো এই পরিবর্তনটাকে অনেকে এইভাবেও বলে, মানে পরিবর্তনটাকে এইভাবেও বলে, কিভাবে বলে? আহ এফ কত গো, বলো, এফ কত? এম ইন্টু, মানে ফোর্স কত? এম এফ। আচ্ছা, এফ এর ফর্মুলা এভাবে লেখা যায়, মানে অ্যাক্সেলারেশন এম ইন্টু ভি ডিভি ডিএক্স, লেখা যায় কি যায় না? সেখান থেকে কেউ আমাকে বলতে পারবে এম ভি ডিভি কত হবে গো? ক্যাপিটাল এফ এফ ইন্টু ডি। ডিএক্স, বলা এফ যাবে? ডি। আচ্ছা, এবার পরিবর্তন, পরিবর্তন মানে এম, প্রথমে ভেলোসিটি ছিল ইউ, তারপরে হলো ভি, প্রথমে ভেলোসিটি ছিল ইউ, তারপরে হলো ভি, এই যে ধরো কারোর ভেলোসিটি ইউ, তারপরে হলো ভি, যে কাইনেটিক এনার্জি, যে এনার্জির যে পরিবর্তন, কাইনেটিক এনার্জির যে চেঞ্জ, সেই চেঞ্জটাই এখানে বলছে। তাহলে মাস তো কনস্ট্যান্ট, মাস তো চেঞ্জ হবে না, ভেলোসিটি ইউ থেকে ভি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট প্রথমে কত ছিল বলো? জিরো। যখন এখানে ভেলোসিটি ইউ ছিল তখন জিরো ছিল, হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট জিরো। আর যখন এখান থেকে এখানে গেল তখন তার ডিসপ্লেসমেন্ট কত হলো? ওপিটাকে কত ধরেছি আমরা? এক্স। এক্স ডিএক্স। দেখো তো ক্যালকুলেশন করে, এখান থেকে এম, এখান থেকে ভি স্কোয়ার বাই টু, রেঞ্জটা বসাও ইউ ভি, আর এখান থেকে এফ, এখান থেকে এক্স, আর এক্স এর জন্য আলটিমেটলি জিরো থেকে এক্স, আর যাই হোক এটা এক্সই থাকবে। তাহলে সেখান থেকে বলো এফ এক্স, এই আগের মতো একদম এফ এক্স, এই যে এফ এক্স, সেই এফ এক্সটা কত হচ্ছে? এই ওয়ার্ক ডানটা কত হচ্ছে? হাফ অফ হাফ, হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। একই, এটাই হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে যে ভেলোসিটির যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন অনুসারে হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যে কোনো ফর্মুলা দিয়েই বলো, জিনিসটা এটা আসবে। তাহলে কাইনেটিক এনার্জির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা মনে রাখবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি হচ্ছে তার এই পজিশনে, লাস্ট পজিশনে ভেলোসিটিটা, আর ইউ হচ্ছে তার প্রাথমিক বা ইনিশিয়াল ভেলোসিটিটা। আর যদি বলো যে কাইনেটিক এনার্জির এমনি ফর্মুলা, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে সব, একই সব ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, ধরো উম খুব ঠান্ডা মাথায় একটা জিনিস করেছি, ভালো করে বুঝে নিতে হবে। প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, যদিও কনজারভেটিভ ফোর্স বলে আগে একটা ফোর্স আছে, ঠিক আছে, সেই কনজারভেটিভ ফোর্সটা আমি আসছি বা লিখছি, তার আগে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলে এনার্জি কনজার্ভ হয়ে যায়, এনার্জি কোনদিন নষ্ট হয় না। ছোটবেলা থেকে পড়েছে হয়তো, এনার্জি, হ্যাঁ, সবসময় কনজার্ভ হয়ে যায়, থাকে। এখান থেকে হয়তো এখানে পরিবর্তন হয়ে যায়, এই এনার্জি থেকে হয়তো ওই এনার্জিতে চলে গেল, কিন্তু ওটা বলছে যে নষ্ট হয় না। তো কিরকম বিষয়টা বলছি, ধরো আচ্ছা, তার আগে একটা কাজ করি, কনজারভেটিভ ফোর্সটা একটু বলেই দিই, হ্যাঁ, এটা একটু বলে দিই।
কনজারভেটিভ ফোর্স, ভালো করে বিষয়টা বুঝতে হবে। কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। আচ্ছা, ফোর্সেস, ফোর্স না বলে ফোর্সেস, কনজারভেটিভ ফোর্সেস। ধরো একটা সিস্টেম অফ, এ সিস্টেম অফ ফোর্সেস, অনেকগুলো ফোর্স, একটা না, সেটা বলছে অ্যাক্টিং, হ্যাঁ, এই সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি, যে কোনো একটা বডির উপর অ্যাক্ট করছে। এ সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইজ ডিফাইন্ড টু বি কনজারভেটিভ ফোর্স, ইজ ডিফাইন্ড, তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো, তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো when the work done, when the work done, forces, হ্যাঁ, when the work done by the forces of system, by the forces of the system, কখন তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো? হ্যাঁ, একটা সিস্টেম অফ ফোর্স, অনেকগুলো ফোর্স হয়তো আছে, সেই ফোর্সগুলোকে যেখান থেকে যে বল প্রয়োগ করছে করছে, তাকে আমরা কনজারভেটিভ ফোর্স আমরা কখন বলতে পারবো? কনজারভেটিভ ফোর্স তখনই বলতে পারবো যখন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস অফ সিস্টেম while the body moves, while the body moves from one position, from one position, একটা পজিশন থেকে টু অ্যানাদার পজিশন, অন্য পজিশনে যাওয়ার জন্য তার বডিটা যে মুভ করছে, ডিপেন্ডস অন দিস পজিশন, সেটা বলছে এই ওয়ার্ক ডানটা কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন দিস পজিশন, মানে যেখান থেকে যেখানে যাবে সেই পজিশনের উপর ডিপেন্ড করছে শুধুমাত্র, অন দিস পজিশনস অনলি, ভালো করে বুঝতে হবে, শুধু পজিশনের উপর ডিপেন্ড করছে, বাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং ডিপেন্ড করছে না যে পাথ বরাবর, অফ দ্য পাথ, যে পাথ বরাবর মুভ করবে সেই পাথের উপর ডিপেন্ড করবে না, অ্যালং হুইচ দ্য বডি মুভস, যে পাথ বরাবর বডিটা মুভ করছে সেই পাথের উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? প্রথম পজিশন থেকে লাস্ট পজিশনের উপর। বুঝতে পারলে না? ধরো কোনো একটা এরকম ভাবে ওয়ার্ক ডান হচ্ছে, এখান থেকে হয়তো কনজারভেটিভ ফোর্স প্রয়োগ করা হলো বা অনেকগুলো ফোর্স, তখন কি হলো, এই বস্তুটা হয়তো যে ছিল, সে হয়তো পার্টিকেলটা এখান থেকে সার্কেল বরাবর আবার এখানেই আসলো, তাহলে তার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কত? কে বলতে পারে তার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কত? সেম স্যার। সেম। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যখন সেম হয়ে যাবে, তখন তার আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কি হয়ে গেল? জিরো। জিরো হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাওয়া মানে ওয়ার্ক কি হলো? জিরো হয়ে গেল। ওয়ার্ক জিরো। বলছে তখন জিরো হয়ে গেল ওয়ার্ক। তাহলে এই যে পাথটা, এই যে এতটা যে ঘুরলো, সেটা লাভের লাভ কিছু হলো না, কাজ আলটিমেটলি জিরো হয়ে গেল। এই ধরনের ক্ষেত্রে, যেই ধরনের ফোর্স, হ্যাঁ, বা বলগুলোর ক্ষেত্রে, যেই ফোর্সগুলোর ক্ষেত্রে, যেই ফোর্সগুলো করার ফলে বা দেওয়ার ফলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, যে কাজটা হচ্ছে, সেই কাজটা বা যে ওয়ার্ক ডানটা, সেটা শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল, ঠিক আছে, ইনিশিয়াল আর ফাইনাল এই দুটো পজিশন, বা ইনিশিয়াল আর টার্মিনাল এই দুটো পজিশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু কোন পাথ বরাবর হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে না। এই ধরনের ফোর্সগুলোর ক্ষেত্রে এই ফোর্সগুলোকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। ধরো ওয়েন দ্য বডি যখন মুভ করছে, ওয়েন দ্য বডি মুভস অ্যালং এ কল, অ্যালং, মুভস অ্যালং এ ক্লোজড পাথ, ধরো একটা ক্লোজড পাথ অনুসারে মুভ করছে, এই যে যেরকম সার্কেল বা কিছু ক্লোজড, তো এই পাথ বরাবর যদি মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে বলছে দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্সেস কি হয়ে যাবে? ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে।
কনজারভেটিভ ফোর্স মানে একটা সিস্টেম অফ ফোর্স, সেই ফোর্সগুলোর পরে যে ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানটা শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, নট অন দ্য পাথের উপর ডিপেন্ড করবে না, বাস এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে ফোর্সেস এটা হয়ে যাবে জিরো। যেমন এই ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্সের ফলে আমি যদি ইনিশিয়াল আর ফাইনাল পজিশন একই রাখি, একটা ক্লোজড পাথ, এটা যেহেতু একটা ক্লোজড পাথ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়ার্ক ডান হয়ে যাবে পুরো শূন্য, জিরো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার প্রিন্সিপাল অফ, যেটা ব্যাখ্যা করার জন্য আসি, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ, এখানেই আসি, প্রিন্সিপাল অফ, এগুলো আজকে একটু শিখে নাও ব্যাপারগুলো, তাহলে কি পরের দিন অঙ্ক করতে সাহায্য হবে। অফ কনজারভেট, হ্যাঁ, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এবার এনার্জির যে কনজারভেশন সেটা মাথায় রাখতে হবে। দেখো খুব সহজ জিনিস, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি কি হচ্ছে বিষয়টা, আন্ডার, এই প্রিন্সিপালটা কি বলেছে দেখো, বলছে আন্ডার এ কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স, যে কোনো কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স যদি থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স যদি থাকে, তাহলে সেই কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্সের আন্ডারে, আন্ডারে কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স, দ্য সাম অফ দ্য কাইনেটিক এনার্জি, মাথায় রাখতে হবে, দ্য সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সবসময় কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সাম সব সময় কনস্ট্যান্ট থাকবে। এগুলো কিন্তু ওই যে 2 নম্বরের কোশ্চেনগুলো থাকে এরকম থাকতে পারে, যে স্টেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি থাকতে পারে, তখন এইটা বলতে হবে যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি মানে সব সময় কোনো যদি কনজারভেটিভ ফোর্স প্রয়োগ করা হয়, তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তাদের যোগফলটা সবসময় ফিক্সড কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, তাদের সামটা সবসময় ফিক্স থাকবে। আর যদি বলে কনজারভেটিভ ফোর্স কাকে বলে, এটাও কিন্তু 2 নম্বরের কোশ্চিনে আসে। কনজারভেটিভ ফোর্স হচ্ছে একদম যেভাবে বললাম সেটা লিখে দিয়ে সঙ্গে যদি এই এক্সাম্পলটা বা নোটটা দিয়ে দিতে পারো আরো ভালো। কিরকম বিষয়টা বললো, তার মানে সোজা কথা, কাইনেটিক এনার্জি কে ই প্লাস পোটেনশিয়াল এনার্জি কনজারভেটিভ ফোর্সের ফলে এদের যোগফল সবসময় কনস্ট্যান্ট। কথা বোঝা গেছে? এদের যোগফল সব সময় কনস্ট্যান্ট, ফিক্সড। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে। আহ ধরো একটা বস্তুকে ওপর থেকে ফেলা হলো, একটা পার্টিকেলকে ওপর থেকে ফেলা হলো, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেলকে, আচ্ছা নিচ থেকে ছোড়া হলো ধরো, ঠিক আছে, ধরো একটা পার্টিকেলকে নিচ থেকে ছোড়া হলো, ঠিক আছে, ধরো লেট ভি বি দ্য ভেলোসিটি, ভি বি দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের অ্যাট পি, পি তে হচ্ছে তার ভেলোসিটিটা হচ্ছে ভি, যেখানে ওপিটা হচ্ছে এক্স, ঠিক আছে, ওপিটা হচ্ছে কত, এক্স। বা একটা কাজ করি, না উপর থেকেই ফেলি আমি, হ্যাঁ উপর থেকে ফেলছি, এখান থেকে ফেলছি, এটাই করি আগে, মানে অনেকগুলোই কিছু করা যায়, নিচ থেকেও ছোড়া যায়, উপর থেকেও ছোড়া যায়, ধরো উপর থেকে ওকে ফেলছি। তো ধরো এই পজিশন থেকে আমি কাউকে ফেলছি, এই পজিশনটা ধরলাম ও, সেখান থেকে কেউ পড়ছে, পড়তে 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 সে এই জায়গাতে আসলো, ধরো এটা পিতে আসলো, পিতে তার ভেলোসিটি কত বলে দিয়েছে, আচ্ছা ওপিটা হচ্ছে এক্স, ওপি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই যে ওপিটা হচ্ছে এক্স, ওকে, আচ্ছা এটাকে এক্স লিখে রাখলাম ওপি। আর এই পয়েন্টে তার ভেলোসিটি, পি পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে যে, এখানে ভেলোসিটি হচ্ছে ইউ জিরো, আর এখানে ভেলোসিটি হচ্ছে তার ভি,
প্রথমটা ভেলোসিটি হচ্ছে জিরো, মানে ইউ এর মানটা ইনিশিয়াল ভেলোসিটি জিরো, আর এটা হচ্ছে তার ভি। আচ্ছা, এই হাইটটাকে ধরছি এইচ, যেই উপর থেকে ফেলছি একদম মাটিতে আসছে সেটাকে ধরছি আমরা এইচ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি ভি এই পি পয়েন্টে, মানে ও থেকে আমরা ছাড়ছি, ও থেকে ছেড়ে দিলাম, ছাড়ার পর পি পয়েন্টে সে আসলো, পি পয়েন্টে আসার পর পার্টিকেলের ভেলোসিটি হলো ভি, তাহলে কেউ বলতে পারবে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? বলো না কেউ, ভি স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে ভেলোসিটি কত ছিল, ইনিশিয়াল কত ছিল, জিরো প্লাস টু জি। হ্যাঁ, এইদিকেই তো নামছে, তো তাহলে নামার দিকে হওয়া মানে কি হবে, যে নিচের দিকে নামছে জি পজিটিভ। H আর minus X. না না না, ও থেকে ছাড়ছি তো, ও থেকে এইচ মাইনাস এক্স কেন বলছো, আমরা এটা ও কতটা ডিস্টেন্স গেছে বলো? এই X. ডিস্টেন্সটা তো X. মাপবো, এক্স সিম্পল ভাবে ভাবো, এই ডিস্টেন্সটা হচ্ছে, ওগুলো পরে এইচ মাইনাস এক্স টেক্স পরে, আপাতত হচ্ছে ও থেকে পি এর দিকে আসছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই এক্স দূরত্বে নামছে, এই যে ও থেকে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এখানে ভি, আর এই দূরত্বটা এক্স, আর জি বরাবর আসছে এই যে জি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, টু জি এক্স হবে কি হবে না? কে বলতে পারে কাইনেটিক এনার্জি কত হবে ভি স্কোয়ার যদি টু জি এক্স হয়? তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কত তাহলে? half of mv square. হাফ অফ এম ভি স্কোয়ার। কে বলতে পারে হাফ অফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার মানে কত? 4g square x square. বোকা, ভি স্কোয়ারটা টু জি এক্স, তাহলে টু টু কেটে গেল, তাহলে এম জি এক্স। বোঝা গেছে? এটা হয়ে গেল এম জি এক্স। আচ্ছা, আর এবার পোটেনশিয়াল এনার্জি কি হয়? পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, যেরকম ভাবে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এই পজিশনে তার পোটেনশিয়ালটা, মানে সে আরো কতটা যেতে পারবে, তার এনার্জি কতটা বেঁচে আছে। তাহলে এই যে পজিশনটা আছে পি পজিশন, এখানে কিন্তু কাইনেটিক এনার্জি মানে যে ওয়ার্ক ডানটা হলো, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে হাফ, হ্যাঁ, ইন্টু এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে তার মাসটা ধরে নিচ্ছি এম, আর ভি স্কোয়ার মানে হচ্ছে এই যে ভেলোসিটিতে হাফ এম ভি স্কোয়ার। এই যে ফর্মুলা বললাম না, কাইনেটিক এনার্জির পরিবর্তন কত বলো, হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাই তো ফর্মুলা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ কত এখানে, এখানে ইউ কত বলো না, ইউ জিরো, আর এখানে কত ভি, তাহলে হাফ ইন্টু ভি, এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ওখান থেকেও তো বের করা যায় কাইনেটিক এনার্জি, একই ব্যাপার, কাইনেটিক এনার্জি হচ্ছে এম জি এক্স। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এই পজিশনে তার যে পোটেনশিয়ালটা আছে, তাহলে এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি কি হয়, তার মাস, তার সঙ্গে তার, হ্যাঁ, জি, এম মাস আছে তার মধ্যে, জি আছে, সে কত বেগে নামতে পারবে, আর বাকি হাইটটা, মানে এটা কিন্তু বিফোর বিফোর ডুইং ওয়ার্ক, মানে বাকি সে কত হাইট সে নামতে পারবে, বা কত হাইট সে নামবে, এই পজিশনে তার পোটেনশিয়াল, উপর থেকে যে জাম্প করছে এই পজিশনে আসার পর সে আর কতটা নামতে পারবে, আর কতটা হাইট, নিতু বলো এবার কতটা হাইট সে যেতে পারবে এখান থেকে এখানে, তাহলে টোটাল হাইটটা হচ্ছে এইচ, এক্স অলরেডি ক্রস করে ফেলেছে, তাহলে বাকি কতটা হাইট আছে, H minus X. এইচ মাইনাস এক্স। এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তার ফলে পি পয়েন্টে আমরা যদি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগ করি, কত হবে জানো বলো? এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এক্স, ক্যালকুলেশন করে দেখো তো। mgh. এম জি এইচ Yes. বলছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এর যোগফলটা হচ্ছে এম জি এইচ, কোন পজিশনে, পি পয়েন্টে, পি পয়েন্টে। আচ্ছা, এবার ও পয়েন্টে একদম প্রথমে, একদম ওপরে, ও পয়েন্টে যখন থাকবে তখন কাইনেটিক এনার্জি হবে হাফ এম, আর ও পয়েন্টে তার ভেলোসিটি কত, জিরো, তার মানে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, কোনো কোনো ওয়ার্ক ডান করেনি তো, সে কি করে থাকবে? কাইনেটিক এনার্জি মানে ওয়ার্ক ডানটা, আর পোটেনশিয়াল এনার্জি মানে বিফোর ডুইং ওয়ার্ক, মানে তার আগে যে তার এনার্জিটা আছে, এবার যে সেই এনার্জিটা দিয়ে যে কাজটা করবে। তো কাইনেটিক এনার্জি কি, কাজ করতে 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 ওয়ার্ক ডান যেটা হবে সেটাই হচ্ছে মেনলি কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে বুঝতে পারছি, মানে এখানে তার ভেলোসিটিটা কিছুই নেই, জিরো, তার মানে সে কোনো কাজই করেনি, সে উপরেই তো বসে আছে চুপচাপ আছে, তাকে এখনো ছাড়িনি, তাহলে ছাড়ার পর তো সে কাজ করবে, তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে জিরো, আর পোটেনশিয়াল এনার্জি তখন কি হয়ে যাবে জানো, কাজ করার আগের MG. মুহূর্তে, কাজ করার আগের মুহূর্তে এম জি থাকবে, এম জি মাস থাকবে, জি থাকবে, আর এই ক্ষেত্রে পুরো হাইটটা তার এখনো বাকি আছে, তার মানে সে এতটা হাইট সে যাবে, জার্নি করবে, তাহলে পুরো হাইট মানে এইচ। এবার কে বলতে পারে ওতে একদম ইনিশিয়াল পজিশনে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল কত? mgh.
mgh। তাহলে একটা জিনিস কি বুঝতে পেরেছো, পি পয়েন্টে তার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল, ও পয়েন্টে তার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল সব কত হচ্ছে, একই থাকছে, Yes, কনস্ট্যান্ট same, হচ্ছে না হচ্ছে না? same, এম, constant. এবার এই পয়েন্টে জাস্ট বিফোর দ্য ইম্প্যাক্ট অন দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে পড়ার আগে, জাস্ট বিফোর দ্য ইম্প্যাক্ট অন দ্য গ্রাউন্ড, মানে এই যে একদম গ্রাউন্ডে পড়ছে তার আগের মুহূর্তে, ওকে? কে বলতে পারে গ্রাউন্ডে যখন পড়ছে তার আগের মুহূর্তে, গ্রাউন্ডে যখন পড়ছে তখন ধরে নিচ্ছি ভেলোসিটিটা ভি, মানে ভি তো পরিবর্তন হচ্ছে, এখানে ধরে নিচ্ছি ভেলোসিটিটা ভি। ইনিশিয়াল ভেলোসিটি জি, জিরো ছিল, আর এটা 2g, কত টোটাল ডিস্টেন্স এখানে এক্স ছিল আগের বার, দেখো এই যে একই জিনিস করেছি, এই তো একই জিনিস। এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gx, কিন্তু এখানে এক্স হবে না কারণ টোটাল ডিস্টেন্সটা কত, গ্রাউন্ডে পড়ার আগে তার দূরত্ব মানে হাইটটা কত, এইচ। তার ফলে ভি স্কোয়ার কত হচ্ছে, 2gh। তাহলে বলো কাইনেটিক এনার্জি কত হবে, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এম, ভি স্কোয়ার মানে 2gh, টু টু কেটে দাও, mgh। আর পোটেনশিয়াল এনার্জি তখন কত হবে, কেন জিরো হবে, কারণ এম জি, আর দূরত্ব তখন থাকবে এখানে একদম, এখানে মানে আর তার কি, আর তার বেশি দূরত্ব যাওয়ার কিছুই নেই, মানে সে আর কিছু দূরই যাবে না, তার ফলে হাইটটা থাকবে না বলে সে mg জিরো, তার মানে জিরো। এবার অ্যাট দ্য বিফোর মানে ওই একদম মাটিতে, ঠিক আছে, ওই জায়গাতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হবে জাস্ট বিফোর দ্য ইম্প্যাক্ট অন দ্য গ্রাউন্ড। Sir, mgh. তার মানে বলতে চাইছি যে আলটিমেটলি দেখো যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সব পয়েন্টে, যে কোনো পয়েন্টে সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। Constant. তার মানে কখনো কাইনেটিকটা আস্তে আস্তে পোটেনশিয়ালে কনভার্ট করে, কখনো পোটেনশিয়ালটা কাইনেটিকে কনভার্ট করে, কিন্তু তাদের যোগফলটা হচ্ছে জিরো, মানে একটা এনার্জি আরেকটাতে কনভার্ট করে যাচ্ছে, কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালে কনভার্ট করে যাচ্ছে, বা কখনো পোটেনশিয়ালটা কাইনেটিকে কনভার্ট করে যাচ্ছে, সেটা পজিশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু আলটিমেটলি তাদের সাম এটা হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা গেছে? ক্লিয়ার? আজকে আমরা সব থিওরি ক্লাস করলাম, থিওরি ক্লাস করলাম মানে আজকে হয়তো একটু বোরিং লাগতে পারে বিষয়গুলো, কারণ আজকে সব থিওরিগুলো শেখালাম, কিন্তু এই যে জিনিসগুলো যেগুলো বললাম সেই জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি বলে ফেললাম, মানে খুব ডিটেলসে বোঝালাম না, কারণ আমাদের সিলেবাসটা শেষ করতে হয় বলে আমি একদম প্রচুর উদাহরণ দিয়ে বললাম না, আমি খুব টু দ্য পয়েন্টই পড়াচ্ছি এখন, যেই পয়েন্টগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য হয়তো অনেকের একটু সমস্যা হতে পারে, কিন্তু আপাতত যেহেতু সময় কম, আমি বেশি কথা বললে বা বেশি জিনিস যদি এখন বলতে চাই তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা যেটা দরকার সেটা হবে না। তার ফলে আমি যা যা জিনিস বলছি সেগুলোকে, যেগুলো পয়েন্ট করে দিচ্ছি, যেগুলো লাল কালি দিয়ে বক্স বা কালো কালি দিয়ে বক্স করে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু মুখস্থ করো, এবং নেক্সট দিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করবো, সেই অঙ্কগুলোই মেনলি তোমাদের কিন্তু পরীক্ষায় আছে। তাছাড়াও এই কনসেপ্টগুলো দরকার 2 নম্বরের জন্য, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি দিয়ে দেয়, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে, কাইনেটিক এনার্জি কাকে বলে, তারপরে কনজারভেটিভ ফোর্স কাকে বলে, এগুলো ছোট ছোট জিনিস অনেক সময় দিয়ে দিতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং নেক্সট দিন আমরা কিন্তু ওয়ার্ক থেকে কিছু অঙ্ক করাবো, এই এনার্জি থেকে বিভিন্ন ধরনের কে কোথা থেকে পড়ছে, কোথা থেকে কে আসছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, সেখান থেকে কিন্তু আমরা অঙ্ক করাবো। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? পরিষ্কার? আমরা মঙ্গলবার দিন টিউসডে সকালবেলা ক্লাস নেব, আর বিকালবেলা পরীক্ষা দিতে আসবে, কথাটা বোঝা গেছে? মঙ্গলবার দিন সকালবেলা ক্লাস নেব 8টা থেকে বা 8:30 থেকে, যদি কলেজ থাকে তাহলে 8টা থেকে, আদারওয়াইজ 8:30 থেকে, আর বিকেলবেলা কিন্তু এক্সাম দিতে আসবে। কথাটা কি বোঝা গেছে আমার? হ্যাঁ কি না, কেউ কিছু বললে না, কেউ কিছু বললে না। একদম মঙ্গলবারটা শুধুমাত্র তোমাদের পিছনেই সময় নষ্ট করব, সময় নষ্ট না মানে সময় দেব, নষ্ট বলাটা ভুল অবধি, এটা হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, তাহলে রেকর্ডিং বন্ধ করে দিলাম। ভালো করে পড়ো 2 দিন, যা যা ডিনামিক্স করাচ্ছি, সময় বেশি নেই হাতে, পরীক্ষা খুব সামনেই, আর 12-13 দিন আছে হাতে, 13-14 দিনের মতো পড়তে থাকো। ওকে।